অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের প্রিয়জনিত সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি আশা করি এবার বুঝতে পেরেছেন। আমি ওর কাজিন। কাজিন লাভ। ডাক্তারের কথা শুনে শুদ্ধ আর চোখে একবার শীতলের দিকে তাকালো। শীতল চোখ বড় বড় করে ডাক্তারের দিকেই তাকিয়ে আছে। কি আশ্চর্য! এই ডাক্তার পাগল নাকি? না জেনে শুনে তখন থেকে ভুলভাল বকেই যাচ্ছে। পৃথিবীতে পুরুষ পেল না, বিশুদ্ধ পুরুষটাকেই তার হবু স্বামীর খেতাব দিতে হলো। অন্যায়, ঘোর অন্যায়। এই অন্যায় মুখ বুজে মেনে নেওয়া যায় না। সেও নেবে না, কখনো না, কিছুতেই না। তাই সে থমথমে মুখে জবাব দিল, উনি আমার আপন চাচাতো ভাই। না আমাদের প্রেম ছিল, না আছে, আর না ভবিষ্যতে কোনো কিছু হবে। যদি পৃথিবীতে পুরুষ হিসেবে শুধু উনিই বেঁচে থাকে, তবুও আমি ওনাকে বিয়ে করব না। হে হে। আমার বোনের মেয়েও এক কথা বলতো। দেখতেই পারতো না তার চাচাতো ভাইকে। গালমন্দ করতেও বাদ রাখতো না। এখন সেই ছেলেরই বাচ্চার মা সে। হেসে খেলে সংসার করছে দুজন। কেউ কাউকে ছাড়া এক দণ্ড থাকতে পারে না। তোমরাও তাই করবে, মিলিয়ে নিও। এবার কি বলবে ভেবে পেল না শীতল। এসব কি কোনো কথা? একসঙ্গে এক বাড়িতে বড় হয়েছে তারা। দিনরাত ঝগড়া করে, মারামারিও হয়। তাদের মিল অসম্ভব। মোদ্দা কথা, এই লোক আর যাই হোক ভালো বর হতে পারবে না। সারাদিন খ্যাক খ্যাক করে ধমকায়, মারে। যে পাগল এই লোককে বিয়ে করবে, করুক গিয়ে। সে এর মধ্যে ছিল না, ভবিষ্যতে থাকারও প্রশ্ন আসে না। শীতল এসব ভেবে মনে মনে ডাক্তারের কুষ্টি উদ্ধার করতে ব্যস্ত। তখন শুদ্ধ এক ভ্রু উঁচু করে বিরক্তি নিয়ে বলল, বাড়তি কথার প্রয়োজন দেখছি না। সেটা বললেই কি, আমি তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি? তাই তো যাচ্ছেন, নয়তো বলছেন না কেন কিছু? কি বলবো? আমি কি তোর ডাক্তারকে এসব বলতে শিখিয়ে দিয়েছি? উনি তো এসে অব্দি ভুলভাল বকে যাচ্ছে। তুই ভুল শুধরে দিলেন না কেন? সেই দায় আমার না। গলার সাউন্ড আস্তে, নয়তো থাপড়ে গাল লাল করে দেবো বেয়াদব। তাদের দুজনের ঝগড়া দেখে ডাক্তার নিজেই থতমত খেয়ে গেল। ধুর, বেশি বকার জন্য এমন হলো। পেশায় ডাক্তার হলেও উনি একটু বাচাল প্রকৃতির। পৃথিবীতে নানান ধরনের মানুষের বসবাস। কেউ কেউ আছে হাসতে ভালোবাসে, কেউ কেউ খেতে ভালোবাসে, কেউ বা ঘুরতে, আর উনি কথা বলতে ভালোবাসে। এর আগেও আগ বাড়িয়ে কথা বলায় বিপাকে পড়েছিলেন, আজও তাই। তবে উনি সরি বললেন না, কারণ ওনার অন্ধ মন এখনো চিৎকার করে বলছে ওদের মাঝে কিছু ঘটবে। কারণ প্রায় কাজিন লাভ স্টোরিগুলোই আরম্ভ হয় ঝগড়া মারামারি দিয়ে। শুদ্ধর ধমক খেয়ে শীতল আর একটাও কথা বলল না। মন মেজাজ বিগড়ে গেছে। এই পাগল ডাক্তার তার ফুরফুরে মেজাজটাকে নিজের হাতে খুন করেছে। তাই সে রাগে ফুসফুস করে অন্যদিকে তাকিয়ে রইল। তখন ডাক্তার বেশ কিছু পরামর্শ দিয়ে প্রেসক্রিপশনটা এগিয়ে দিল। সুচরিতাতে একবার নজর বুলিয়ে উঠে চেম্বার থেকে বেরিয়ে গেল। শীতলও পিছু পিছু গেল। আশেপাশে সিমিনকে না দেখে সিঁড়ি বেয়ে নিচে নামলো দুজন। মুখে রাগ নেই কারো। রিসেপশন থেকে কয়েক হাত দূরে সিমিন একজন মহিলার সাথে বসে আছে। ছলছল চোখে তাকিয়ে আছে এবং সান্ত্বনা বাণী ছড়াচ্ছেন। যেই মহিলার কাছে ওনার বাবা মারা গেছে, লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। একটু পর লাশ নিয়ে চলে গেলেন ওনারা। শুদ্ধ হাসপাতালের সামনে থেকে সব মেডিসিনগুলো নিয়ে সিমিনের হাতে দিল। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার কি বলল না বলল, শুদ্ধ থাকায় আপাতত কিছু জিজ্ঞাসা করলো না সিমিন। তবে তাদের গাড়িটা কিছু দূর যেতেই শীতল গমগমের সুরে বলে উঠল, ক্ষুধা লেগেছে আমার। মেয়ের কথা শুনে পেছনের সিটে বসা সিমিন বললেন, বাড়ি গিয়ে খাস। এই তো প্রায় চলেই এসেছি। না, আমি এখনই কিছু খাবো। জেদ করে না মা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া বাইরের খাবার বারণ না তোর? আর একটু ধৈর্য ধর, বাড়ি গিয়ে পেট পুরে খাস। না, আমি কাচ্চি খাবো মানে খাবোই। তুমি গাড়ি থামাতে বলো। শীতলের কথা শুনেও শুধু গাড়ি থামালো না, সে তার সুবিধা মতোই হুই ঘুরিয়ে যাচ্ছে। শীতল তাকে তো বলেনি, তাহলে সে কেন গাড়ি থামাবে? গাড়ি থামাচ্ছে না দেখে শীতল কটমট করে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, গাড়ি থামান শুদ্ধ ভাই, আমি নামবো। পারবো না। কেন? জানি না। সবসময় এমন ভালো লাগে না কিন্তু। আমারও। আমি কিছু বলছো না কেন? এবার রাগ হচ্ছে কিন্তু আমার। সিমিন কোনো জবাব দিলেন না, বরং তার কথা শুনে শুদ্ধ পুনরায় বাঁকাভাবে জবাব দিল, রাগ হলে রাগ কর, বারণ করেছে কে? বললাম তো কাচ্চি খাবো। বললাম তো খেতে হবে না। গাড়ি থামাবেন কি না? না। বড় অপুকে বলে কিন্তু। শুধু পকেট থেকে ফোন বের করে শীতলের দিকে এগিয়ে দিল। অর্থাৎ এই মুহূর্তে বলতে বলেছে। শীতল ফোন ধরল না, কারণ কথা বলতে বলতেই কাচ্চি ঘর পার হয়ে গেছে। শীতল মনের দুঃখে জানালার দিকে তাকিয়ে রইল। ভেবেও নিল জীবনেও কাচ্চি খাওয়ার কথা কাউকে বলবে না, নিজের মাকেও না। সবসময় এমনই করে এরা। জ্যাম না থাকায় শুধু একেবারে চৌধুরী নিবাসের পার্কিং লটে গাড়ি থামালো। এটা থামতে শীতল গাড়ি থেকে নেমে হন হন করে বাসায় প্রবেশ করে দেখে শারাফাত চৌধুরী ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছেন।
কথা শুনে মনে হলো উনি আজ বিকেলে অফিসের কাজে দেশের বাইরে যাবেন। শুদ্ধর নামে পেট ভর্তি অভিযোগ নিয়ে সেও পাশে বসলো। অপেক্ষা করতে লাগলো ওনার কথা শেষ হওয়ার জন্য। মিনিট দুয়েক পরেই উনি কল কেটে মুখে হাসি এঁটে বললেন, কি কি লাগবে লিস্ট করেছো মা? শীতল ওনার কথায় জবাব না দিয়ে হড়হড় করে বলল, বড় আব্বু শুদ্ধ ভাই সিগারেট খায়, আমি নিজের চোখে দেখেছি। সিমিনির সঙ্গে কেবলই এসে দাঁড়িয়েছে শুদ্ধ। বাবার কাছে শীতলের করা অভিযোগ শুনেও নির্বিকার সে। সে বসে হাঁক ছেড়ে পানি দিতে বলল। সিরাত পানি নিয়ে গেলে পান করে সোফাতে গা এলিয়ে দিল। এদিকে একটা অভিযোগ করে থামলো না শীতল, বরং একের পর এক অভিযোগের ঝুলি খুলে বসলো। মনে যত রাগ ছিল সুযোগ বুঝে উগরে দিল। ছেলেটা বড় হয়েছে, তার সব অভ্যাস নিয়ে কথা বলা সাজে না। তবুও তিনি শীতলের কথা শুনে গম্ভীর সুরে বারণ করলেন, শাসালেনও যেন বাড়ির ছোটদের সামনে সিগারেট না খায়। এগুলো শরীরের জন্য খুব ক্ষতিকর, ভালো নয়, এসব বর্জন করলে ভালো হয়। শুদ্ধ বাবার কথাগুলো মন দিয়ে শুনে শীতলের দিকে তাকালো। শীতলের ঠোঁটে মিটিমিটি হাসি, অর্থাৎ সে খুব খুশি। শীতলকে হাসতে দেখে শুদ্ধ ঠোঁটে ফিসলে হাসি ফুটল। সে কেন হাসলো সে জানে না, তবে তাকে বকা খাওয়ার পরে শীতল আর বসলো না, ফ্রেশ হতে চলে গেল। আক্তার যাওয়ার দিকে তাকিয়ে শুদ্ধ ভাবল, সিগারেট নিয়ে যার এত বিরোধিতা তাকে সিগারেট টানালে কেমন হয়। বিকেলের দিকে শখ আর স্বর্ণ টুকটাক কেনাকাটা করে একসঙ্গে বাসায় ফিরেছেন। হঠাৎ মাঝপথে দেখা হয় আহনাফের সঙ্গে। পাশ কেটে চলে যাওয়ার জন্য মন স্থির করলেও আহনাফ হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়ালো। হাসি মুখে কুশল বিনিময় করলো, চৌধুরী নিবাসে সবার কথা শুধালো। ওরাও ভদ্রতার খাতিরে জবাব দিল। আহনাফ আশপাশ দেখে মাথা চুলকে একচ্ছাদ বলে বসলো, শখ, তোমাকে কিছু বলার ছিল। জি বলুন। না মানে, আহনাফ আমতা আমতা করে স্বর্ণর দিকে তাকালো। স্বর্ণ আর চোখে তাকালো শখের দিকে। আহনাফের মতিগতি দেখে সে সব বুঝে ফেলেছে। এই অবধি অনেক প্রস্তাব পেয়েছে, তাই তারও ধারণা আছে। তবে শখের কথা বলা তাকানো পূর্বের মতো শান্ত এবং স্থির। সে স্বাভাবিকভাবে চুপ করে দাঁড়িয়ে আছে। তার পরনে মিষ্টি কালারের থ্রি পিস ও কালো হিজাব। হেঁটে আসায় নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘাম, তবে বেশ লাগছে, যেন মন মাতানো কোনো ফুল। আহনাফের চোখে মুখে মুগ্ধতা দেখে স্বর্ণ আবার বোনের দিকে তাকালো। ভাবলো বোনের ইশারা পেলে সামনে হাঁটা শুরু করবে, কিন্তু শখ তাকে কোনো ইশারা না করে বলল, বলুন, আমি শুনছি। এদিকে হাতে খুব একটা সময় নেই, তাছাড়া চৌধুরী নিবাসের মেয়েদের দাঁড় করিয়ে রাখলে অনেকেই বিরক্ত করছে ভেবে তেড়ে আসতে পারে। তাই সেও ভাবলো মনের কথা বলে দেবে, কিন্তু সে মুখ খোলার আগে স্বর্ণ বলল, আপু, একটু দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসি। কথা বলে স্বর্ণ সামনের দোকানে গিয়ে এগিয়ে গেল। সুযোগ বুঝে আর মনে মনে স্বর্ণকে ধন্যবাদ দিয়ে অকপটে বলে ফেলল, এই যে হবু ডাক্তার, আমার মনে ডাক্তার হবেন। শখ সাথে সাথে কোনো জবাব দিল না, তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। তাছাড়া যতটুকু জানে এই মানুষটা তার বড় ভাই শাওনের চেনা কেউ। একদিন দেখা হয়েছে তাদের, খুব সামান্য কথা হয়েছে। তাই তার এমন প্রস্তাব সহসা গ্রহণের প্রশ্নই আসে না। তবে কিছু না বলে চলে যাওয়াটাও অভদ্রতা হয়ে যায়। কিছু কি বলবে বুঝে উঠতে পারল না। তার মনের কথা বোধ হয় বুঝলো আহনাফ, তাই সে বলল, প্রেম করার ইচ্ছে নেই আমারও, বউ বানাবো তোমায়। শাওন ভাইকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবা, আশা করি পারিবারিকভাবে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। শখ চুপ করে শুনলো, তারপর অস্বস্তি থেকে বাঁচতে বলল, আসি তাহলে। কথা বলে কিছু বলার সুযোগ না দিয়েই হাঁটা ধরলো। দোকানে খুব ভিড় থাকায় সেও এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বর্ণের পাশে। স্বর্ণের রাগান্বিত মুখশ্রী দেখে কিছু বলার আগেই নজর গেল পাশে দাঁড়ানো সেদিনের সেই পুলিশটির দিকে। নামটা বোধহয় এহসান। সিভিল ড্রেসে থাকলেও চিনতে অসুবিধা হলো না, তবে স্বর্ণ রেগে থাকার কারণ বুঝলো না সে। দোকানে ভিড় থেকে আহনাব পাশের দোকান থেকে আইসক্রিম কিনে দোকানের সামনে এসে স্বর্ণের নাম ধরে ডাকলো। তারা তাকারে ইশারা করলে তাদের বেরিয়ে আসতে বলল। দুই বোন চোখাচোখি করে বেরিয়ে এলো। আহনাফ স্বর্ণের হাতে অনেকগুলো আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, বড় ভাইয়া হিসেবে দিলাম, না করলেও শুনছি না। স্বর্ণের মুখভঙ্গি এখন স্বাভাবিক, সে বোনের দিকে একবার তাকিয়ে ঠোঁট টিপে হেসে বলল, ঘুষ দিচ্ছেন দেন। না করছি না, তবে ঘুষের বিনিময়ে বোন চাইলে দেব না কিন্তু। কথা বললে আহনাফ হেসে ফেলল। হাসার দরুন গালের চমৎকার ভাবে দুটো টোল পড়ল। শখ দেখল কি না বোঝা গেল না, কারণ সে অন্যদিকে তাকিয়ে আছে। স্বর্ণ মজা করছে দেখে আহনাফও হাসতে হাসতে বলল, তাহলে কি দিলে বোন দেবে শুনি। লেনা দেনাতে কাজ হবে না, আমার বোনকে পেতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে দিতে যান জীবন কয়লা হইতে হবে। এখন বউ পেতেও পরীক্ষা দিতে হবে। তা তো হবে, আমার বোনকে তো আর যার তার হাতে তুলে দিতে পারি না। তা তো অবশ্যই। তা বলুন ম্যাম, কি পরীক্ষা দিতে হবে? সময় হলে জানিয়ে দেব। আজ আসি।
কথা বললে স্বর্ণ শখের হাতটা ধরে হাঁটা ধরলো। আর 2 মিনিট হাঁটলে চৌধুরী নিবাস, তাই আর রিক্সা নিল না। তবে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল দুই জোড়া চোখ। একজনের চোখে মুগ্ধতা, অন্যজনের চোখে হিংস্রতা। পরের দিকে হাসপাতাল থেকে ফিরে রুম থেকে বের হয়নি শুদ্ধ। এত ডেকেও সারাতে দূরে দুপুরের খাবারটা খায়নি অবধি। নয়তো কোনো কাজে ব্যস্ত। সে বাড়ি এলে মাঝে মাঝেই এমন করে। বন্ধ রুমে কি করে একমাত্র সেই জানে। তার রুমের সঙ্গে লাগানো আরেকটা বড়সড় রুম রয়েছে, যেটা রুম না ঠিক, ল্যাব বলা যায়। যেহেতু সে একজন সায়েন্টিস্ট, তাই কাজের গবেষণা করা, মেধা এবং শ্রম কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা। ছেলের কথা চিন্তা করে শারাফত চৌধুরী নিজেই সেটা বানিয়ে দিয়েছেন, সাজিয়েছেন নান্দনিক উপায়ে। কৃত্রিম লাইটের ঝলকানি পুরো ল্যাব দিনের মতো আলোকিত থাকলেও বিশেষ এক উপায়ে বাইরে আলো বাতাস চলাচল বন্ধের ব্যবস্থা রয়েছে। এই ল্যাবেতে কাউন্টার স্পেসও রয়েছে পর্যাপ্ত পরিমাণ। ল্যাবের এক এক টেবিলে এক এক ধরনের পরীক্ষা নিরীক্ষা, ডেটা সংগ্রহ ও গবেষণার স্থান হিসেবে যথাযথ। এমনকি গবেষণার কাজে ব্যবহৃত জিনিসপত্র হাতের লাগানে পাওয়ার জন্য ভেদে টেবিলে কিংবা সেলফ ধরে করে সাজানো হয়েছে। সেগুলো রিমোট কন্ট্রোল সিস্টেমের। রিমোটের বোতামে চাপলে টেবিল তার সম্মুখে হাজির হবে। কাজ ফুরালে রিমোটের সাহায্যে পূর্বের স্থানে চলে যাবে। এক কথায় সব সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আধুনিক উপায় ল্যাবটা তৈরি করা হয়েছে। তবে তার রুমে ঢুকলে বোঝার উপায় নেই এখানে ল্যাব আছে বা থাকতে পারে। ল্যাবে প্রবেশের গেটে রয়েছে প্যাটার্ন লক এবং বৈদ্যুতিক শকের বিশেষ ব্যবস্থা। একের অধিক ফুল লক চাপলে শুদ্ধর কাছে অ্যালার্ট নোটিফিকেশন যাবে এবং সেটা কনফার্ম মেসেজ না পেলে বৈদ্যুতিক শকে সেই ব্যক্তির পুরো শরীর ঝলসে দিতে পারে। এই মুহূর্তে মনোযোগ সহকারে চোখে চশমা, মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রন ও হাতে একটি মোটা সিরিঞ্জ দিয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাছের জারের দিকে। জারে ছটফট করছে সাদা ধবধবে একটি পুরুষ ইঁদুর। মেডিসিন ট্রায়ালের জন্য ইঁদুরকে আগেই বেছে নেয় সে, কারণ জেনেটিক, জৈবিক এবং আচরণগত দিক থেকে ইঁদুরের 90% জিন আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায়। এর কারণে মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়া প্রকৃতির পরীক্ষার ক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর। আর রক্তে মাংসে করা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মিল পাওয়া যায়। এই জন্যই মানুষের শরীরে বিভিন্ন প্রকার ওষুধের প্রভাব সহজে নির্ণয় করা যায়। আরেকটি কারণ হচ্ছে এরা জিনগতভাবে অপরিবর্তিত হতে পারে। এদের নির্দিষ্ট জিনকে বন্ধ কিংবা খুলে রাখা যায়, ফলে কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায়। শুদ্ধ এই মুহূর্তে সেটাই করছে। সে জার থেকে ইঁদুরটা বের করে রাখলো টেবিলের ওপরে। সুস্থ সবল সাদা ইঁদুর। মুখ তুলে তাকে যেন দেখছে। এক হাতে চেপে ধরে না রাখলে এতক্ষণে ছুটে পালাতো। প্রাণ বাঁচাতে গিয়ে লুকাতো ল্যাবের কোনো এক কোণায়। শুদ্ধ ইঁদুরটা শক্ত করে চেপে ধরে সিরিঞ্জের মেডিসিনটুকু ধীরে ধীরে পুশ করলো ইঁদুরের শরীরে। নরম গায়ে সূচ ফোটাতে ইঁদুরটা ছটফট করে উঠল, কিন্তু ছাড়া না পেয়ে শান্ত হয়ে পড়ে রইল। নিজের মতো করে ছটফট করতে থাকলো। এতটুকুনি তার শরীর, কতটুকুই বা তার শক্তি। অতঃপর কাজ হয়ে গেলে স্বচ্ছ কাচের জলে পুনরায় ইঁদুরটাকে রেখে জারের মুখটা বন্ধ করে দিল, যাতে কোনোভাবে পালাতে না পারে। এরপর বাজ পাখির ন্যায় শিকারের দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো ইঁদুরের গতিবিধি। ইঁদুরটা থ মেরে বসে আছে। মেডিসিন হয়তো কাজ শুরু করেছে। সে ইঁদুরটার দিকে খেয়াল রেখে কয়েকটি কাচের তৈরি গোলাকার টেস্ট টিউব নল নিল। অদূরে রাখা কাচের জগের মতো বিকারটিতে রাখলো হাতের কাছে। আয়তন হিসেবে 25 ও 50 মিলিলিটারের দুটো বুলেট নিয়ে পানি দিয়ে ধুয়ে আগে স্টপ কর চেক করে নিল। সব ঠিকঠাক দেখে সেটাও রাখলো হাতের নাগালে। তারপর ছোট বড় থরে থরে সাজানো কাচের তৈরি কেমিক্যাল ফ্লাক্সে থাকা সবুজ রঙার তরল পিপেটের সাহায্যে টেস্ট টিউবে রাখলো। এসব করতে করতে হঠাৎ খেয়াল করলো ইঁদুরটা এখনো পূর্বের মতোই স্থির আছে। গা এলিয়ে পড়েনি, অর্থাৎ এখনো সুস্থ আছে। কতক্ষণ থাকে এখনই সেটা দেখার বিষয়। যদি ইঁদুরটা সুস্থ থাকে এবং তার মধ্যে কোনো পরিবর্তন না দেখা দেয়, তাহলে ধরা যায় কষ্ট সার্থক। সে আপাতত দৃষ্টি সরিয়ে নোটে চোখ বোলালো। তারপর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ স্বার্থে ক্লিনার ফ্যাক্সের সবুজ তরলের সাথে মনোনিবেশ করলো। বিকেল পেরিয়ে তখন সন্ধ্যা 7টা। ধরনীর বুকে গাঢ় অন্ধকার। সিরাজ সন্ধ্যায় নাস্তা হিসেবে গরম গরম সিঙ্গারা ভাজছেন। গরম সিঙ্গারার কথা শুনে ড্রয়িং রুম থেকে ছুটে এসেছে শীতল। মুখ ভর্তি হাসি নিয়ে অপেক্ষা করছে কখন গরম তেল থেকে সিঙ্গারাগুলো প্লেটে তুলে রাখা হবে, আর সে সবার আগে নিজের ভাগটা বুঝে নেবে। তাকে দেখে সিরাত আগেই সতর্ক করলেন, খুব গরম,
খবরদার হাত দিবি না এখন। একটু থামুক, নয়তো হাত মুখ দুটোই পুরোবি। আরে কিছু হবে না, একটু তাড়াতাড়ি তোলো না মেঝোমা। তুলছি বাবা তুলছি, সবুর কর একটু। সস কোথায়? পাশেই তো রাখা। শীতল সসের পুরো বোতলটা তার প্লেটে নিয়ে সিরাতের কাছ ঘেঁষে দাঁড়িয়ে রইল। তার অবস্থা দেখে সিরাত মুখ টিপে হেসে বলল, হ্যাঁ রে শীতল, এত খাস, গায়ে লাগে না কেন তোর? তা তো জানি না। বিয়ের আগে আমিও তোর মতোই ছিলাম। একটু মোটা হওয়ার জন্য কত আফসোস করতাম, কিন্তু বিয়ের পর না খেয়েও শরীর স্বাস্থ্য যেন দিন দিন বেড়েই চলেছে। ডায়েট করবো তারও উপায় নেই। কেন উপায় নেই কেন? তোর মেজো শ্বশুর ডায়েট ফ্যাট একদম পছন্দ করে না, তার নাকি স্বাস্থ্যবতী গুলুমুলু মোটা বউ পছন্দ। এ কথা শুনে শীতল ফিক করে হেসে ফেলল। তাকে হাসতে দেখে সিরাত নিজেও হাসলেন। সিরাত একটু বেশি ফ্রেন্ডলি বিদায় বাড়ির মেয়েরাও তার রোল ঘেঁষা একটু বেশি। তাকে যে কোনো সমস্যার কথা আগে বলে, সমাধানও পায় চটজলদি। যেমন শীতল অল্প অল্প পিরিয়ডের কথাটা আগে সিরাতকে বলেছিল। সিরাত সিমিনকে জানিয়েছে। সিতারা শুনে সিমিন আগে ডাক্তার দেখানো তাড়া দিয়েছে। ছোট মা হাসপাতালে যাবে শুনে সায়ন সিরিয়াল দিয়ে দিয়েছে। তাদের একা ছাড়তে না বলে শুদ্ধ নিচে গিয়েছে। বাইরে থেকে এসে যা এবং ছেলে মেয়ে দুটো খাবে বলে তাড়াহুড়ো করে রান্না সেরেছে সিতারা ও সিরাত। মোট কথা, এই পরিবারের সম্পর্কের মেলবন্ধনটা সত্যিই খুব সুন্দর। হিংসা বিদ্যে এবং আত্ম অহমিকাহীন প্রত্যেকটা মানুষ। ডুবো তেলে সিঙ্গারা ভাজা হয়ে গেলে শীতল প্লেট এগিয়ে দিতে সিরাত তাকে আগে তুলে দিল। শীতল পা ঝুলিয়ে কিচেন কেবিনের উপর বসলো। ফু দিয়ে গরম সিঙ্গারায় কামড় বসিয়ে হাতের সাহায্যে মুখের ভেতরে বাতাস করতে লাগলো। গরমে চুপ পুড়ে যাওয়ার দশা। তবুও সে টুকটাক করে খেতে লাগলো গরম গরম সিঙ্গারা। সিমিন কেবলই শাহাদাত চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে রান্নাঘরে এসে দাঁড়িয়েছেন। সিরাতকে কিছু বলতে গিয়ে মেয়ের কাণ্ড দেখে কথা বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। মনে মনে নিজের উপর বিরক্ত হলেন। কিছুক্ষণ দাঁড়িয়েও কি বলতে এসেছিলেন মনে করতে না পেরে শীতলের উদ্দেশ্যে বললেন, সায়ন শুদ্ধ শখ স্বর্ণের আগে এটাকে বিয়ে দিয়ে বিদায় করব আমি। একথা বলে উনি পানির জগ নিয়ে চলে গেলেন। নিজের রাগ তো আর নিজের উপর দেখানো যায় না, তাই শীতলের উপর রাগটা দেখালেন। কিছু না করেও দোষ পেতে পেতে শীতলের খুব একটা গায়ে লাগে না, তাই সিমিন চলে গেলে সে মুখ ভর্তি হেসে বিড়বিড় করে জবাব দিল, তাহলে ভালোই হবে। কষ্ট করে গরম সিঙ্গারা ফু দিয়ে খেতে হবে না, বর চিবিয়ে দেবে, আমি শুধু গিলবো। তার কথা শুনে সিরাত হাসতে হাসতে চেঁচিয়ে বলে গেলেন, এই মেয়ে কি বলে শোনো। সিরাত আর পুরো কথা শেষ করতে পারল না। শীতল মুখ চেপে ধরল। সে ইশারা করে মেজমাকে বলতে বারণ করে প্লেট নিয়ে কেটে পড়ল। সিরাতের সিঙ্গারা ভাজা হয়ে গেলে ড্রয়িং রুমে সবাইকে ডাকলো। সিতারা মন মরা হয়ে চায়ের কাপে চুমুক দিয়েছেন। ওনাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল, ছেলে মেয়েদের নিয়ে ভরা সংসার, তবুও শারাফাত চৌধুরীর অনুপস্থিতিতে মন ভার হয়ে থাকে। চিন্তা হয় মানুষটার জন্য। বড় জায়ের মুখের দিকে তাকিয়ে সিরাত আর সিমিন চোখাচোখি করে মুখ টিপে হাসলো। এই নতুন কিছু নয়। শারাফাত চৌধুরী বিকেলে চলে গেলেন। কাজ শেষ করতে হয়তো সপ্তাহখানেক পরে ফিরবেন। উনি না ফেরা অবধি সিতারার মুখটা এতটুকুনি হয়ে চুপসে থাকবে। শায়ন বাসায় নেই। শাওন চৌধুরী ফিরবে আরো রাত হবে। বাসায় আছে বাড়ির 3 গৃহিণী আর ছেলেমেয়েরা। শুধু তো দুপুর থেকে নিজের কাছে ব্যস্ত। রুমটা সাউন্ড প্রুফ বিধায় বাইরে কোনো শব্দ হাঁকডাক তার কান অব্দি পৌঁছায় না। শাম্মু সেজন হোম টিউটারতে পড়াতে এসেছেন। তারা কিছুক্ষণ গাইগুই করে পড়তে বসেছে। শখ আর শীতলও ড্রয়িং রুমে রয়েছে। স্বর্ণের মাথা ব্যথা তাই শুয়ে আছে। তিন চায়ের কাপ হাতে সিরিয়াল দেখছে। এ সময় তাদের পছন্দের সিরিয়াল হয়। এটা দেখে রাতের খাবারের আয়োজন করতে হয়। শখ আস্তে ধীরে চা শেষ করে উঠতে শীতল বলল, আপু চল ছাদে যাই। এখন ছাদে? পড়তে বসবি না? আমি ছোট নাকি যে সন্ধ্যার পর পড়তে বসতে যাব? তাই তো। তো ছোট আব্বুকে বলি তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে দিয়ে দিতে। বলো আপু প্লিজ বলো, পড়াশোনা ভালো লাগে না, আমি বিয়ে করব। শীতলের কথা শুনে শখ হেসে ফেলল। কি যে সুন্দর সেই হাসি। এই হাসির জন্য শীতল মনে মনে শখকে একটা নামও দিয়েছে, সুহাসিনী। তবে মুখ ফুটে শখ জানায়নি কখনো। যদি বোনের নামটা পছন্দ না হয় সেজন্য জানায়নি। শীতল পুনরায় ছাদে যাওয়ার কথা বললে শখ জানালো পড়া বাকি আছে, কালকে একটা পরীক্ষা আছে। এ কথা শুনে শীতলও জোর করলো না, শখকে যেতে দিল। আচ্ছা, এখানে কিছু কথা বলে রাখি। প্রথম পর্বে বলা হয়েছিল শখ অনার্স ফাইনাল বর্ষের ছাত্রী। গল্পের থিমের সঙ্গে খাপ খাওয়াতে এডিট করতে বাধ্য হয়েছে। আপনারা একটু কষ্ট করে এখন থেকে ধরে নেবেন যে শখ হচ্ছে ডাক্তারি পড়ছে। হবু ডাক্তার সে। এই ভুল এবং গল্পের মাঝে বাড়তি কিছু লেখার জন্য লেখিকার পক্ষ থেকে সরি। মাছা শীতের মধ্যে সিরিয়াল দেখতে ইচ্ছে করছে না শীতলে। সে উঠে রুমে চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালো, চোখে কাজল দিল।
কালো টিপ পড়ল, ঠোঁটে লিপ বাম দিয়ে আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ঠিক সেই মুহূর্তে স্বর্ণ এসে বলল, বাম থাকলে দে তো। কি বাম? ঝান্ডু বাম। ঝান্ডু বাম নাই, লিপ বাম আছে, নিবা? লিপ বাম কপালে দিব? তাই তো, তাই তো। শান ভাইয়ের কাছে দেখেছিলাম ঝান্ডু বাম। আচ্ছা, গিয়ে দেখি তাহলে। তা তুই কোথায় যাচ্ছিস? কই, কোথাও না তো। তাহলে সেজেছিস যে? পড়তে বসবো তাই। পড়তে বসলে সাজতে হয়? সাজুগুজু করলে মন ভালো থাকে। ভালো মন নিয়ে পড়লে পড়া মাথায় থাকে। বোনের যুক্তি শুনে স্বর্ণ বিরক্ত মুখে চলে গেল। এই পাগলের সঙ্গে বকলে মাথা ব্যথা বাড়বে বই কমবে না। তাই সে সায়নের বদ্ধ ঘরের দরজা খুলে প্রবেশ করলো। অন্ধকার রুমটাতে লাইট জ্বালালো। ড্রয়ার, ড্রেসিং টেবিল, হাতে ঝান্ডু বাম খুঁজলো, কিন্তু কোথাও পেল না। এবার বিরক্তির মাত্রা বাড়লো। হঠাৎ মাথা ব্যথায় চোখ খুলে রাখা দেয়। মাথা ধরে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এত বড় বাড়ি, এত মানুষ, অথচ কারো কাছে ঝান্ডু বাম নেই। সে যাওয়ার জন্য পা বাড়াতেই সায়ন রুমে প্রবেশ করলো। আর একটুর জন্য ধাক্কা লাগেনি দুজনের। তাকে রুমে দেখে সায়ন ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, আমার রুমে কি? চুরি করতে এসেছি। রুমের মালিককে নাকি? নিজের জিনিস কেউ চুরি করে নাকি? শাওন হেসে ফেলল। দরজা দিয়ে মাথা বের করে আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা দেখে আস্তে করে রুমের দরজা আটকে দিল। স্বর্ণ বাধা দিতে গেলে তাকে পেছন থেকে ঝাপটে ধরে গ্রিপায় থুতনি ঠেকালো। তার খোঁচা খোঁচা দাড়ি খোঁচা লাগলো স্বর্ণের মসৃণ কাঁধে। স্বর্ণ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলল, এভাবে ধরতে বারণ করেছি না, ছাড়ো। ধরলে কি হবে? বারণ করেছি ধরবে না, ব্যাস। কিসের ব্যাস? কোনো ব্যাস ট্যাসে কাজ হবে না। যখনই ইচ্ছে হবে তখনই ধরবো। পারলে আটকাস। শুনলাম ফেরার পথে ইনসানের সঙ্গে কথা বলেছিস। হুম। কি বলেছে তোকে? অঙ্কনের কিছু করলে তোমাকে দেখে নেবে। শুধু দেখবে? তাতেই খুশি সে? দেখবে, ধরবে, নাড়বে, না হলে ফিল পাবে কিভাবে? শাওনের ডাবল মিনিং এর কথা শুনে স্বর্ণ ছটফটানি বেড়ে গেল। নখ বসালো শাওনের হাতে, তবে শাওন শব্দহীনভাবে হাসছে। কারণ গালি কিংবা ডাবল মিনিং এর কথা বলা স্বর্ণ পছন্দ করে না, খুব চটে যায়। শাওনকে রাগাতে সেই কাজই বেশি করে করে। শাওনের শক্তপোক্ত বাহুডোর থেকে নিজেকে ছাড়াতে না পেরে স্বর্ণ বলল, ঝান্ডু থাকলে দাও। দিতে পারি, তাহলে লিপ কিস করতে দে। দিতে পারি, যদি বৈধ সম্পর্কে দলিলনামা আনতে পারো। বিয়ের কথা বলছিস? চল এখনই বিয়ে করি। চুরি করে? আপাতত চুরি করে করি। না, বাসায় জানাও। যতদিন না কেউ রাজি হবে ততদিন দূরে থাকো। তুই খুব পাষাণ, নিষ্ঠুর, সেটা কি জানিস? জানি। অথচ পাথুরে মনের এই মেয়েটাকে আমি খুব ভালোবাসি। বউ করার স্বপ্ন দেখি। এ কথা নিশ্চয়ই জানিস, তাই না? না, তাও জানি না। কেন জানিস না? কারণ ঘটা করে জানাওনি কখনো। তাহলে ঘুরে ফিরে আমারই দোষ। ঠিক আছে, মেনে নিলাম। একদিন ঘটা করেই না হয় জানাবো। এ কথা বলে শায়ন স্বর্ণকে আর শক্ত করে জড়িয়ে ধরল। তারপর তার গালে গলায় আঁটু রেখে দিয়ে ছেড়ে দিল। বালিশের নিচ থেকে ঝান্ডুপান বের করে স্বর্ণের হাতে দিলে স্বর্ণ দ্রুত পায়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বলে গেল, সিদ্দিকের অফিস থেকে ইমেল এসেছে, চেক করো। সারাদিন ল্যাবে কাজ করে শুধু রুমে এসেছে। সময় নিয়ে শাওয়ার নিল। তারপর ফুল কালো ড্রেস আপে রেডি হয়ে বাইকের হেলমেটটা নিয়ে বের হতে শীতলের মুখোমুখি পড়ল। শীতলও এত প্লেট নিয়ে বের হচ্ছিল। এত রাতে কি খেয়ে বেড়াচ্ছে কে জানে। শুদ্ধকে এত রাতে এভাবে দেখে শীতল মিষ্টি করে হাসলো। শুদ্ধর পোশাক দেখে বুঝে গেছে যে শুদ্ধ এখন বাইক নিয়ে লং ড্রাইভে যাবে। দীর্ঘ সময় কাজ করে মাইন্ড ফ্রেশ করতে প্রায় মাঝরাতেই ড্রাইভে যায় সে। কারণ রাতে ঘোরার মজাই আলাদা। শীতলকে অহেতুক হাসতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তাকালো। শীতল তখন ঠোঁটে হাসি এঁটে বলল, লং ড্রাইভে যাচ্ছেন বুঝি? কেন? গেলে তোর বড় আব্বুকে নালিশ জানাবি? না, তা না। তাহলে? বলছি যে আমি এতক্ষণ ধরে পড়ছিলাম, আমারও মাইন্ড ফ্রেশ করা দরকার। আমিও আপনার সঙ্গে যাই। যাবি বলছিস? নিয়ে গেলে খুশি হবি? হুম। যা, রেডি হয়ে আয়। এ কথা শুনে শীতল খুশি মনে দৌড়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ হেলমেটের ওপর আঙুলের সাহায্যে তবলার মতো করে বাজাতে বাজাতে বিড়বিড় করে বলল, আমার নামে নালিশ? হুম। চলো একবার। বিপদের চৌরাস্তা থেকে যদি ঘুরিয়ে না আনি তো আমার নামও শুদ্ধ নয়। একথা বলে শুদ্ধ ঠোঁটে বাঁকা হাসি এঁটে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নামলো। সারা বাড়ি স্তব্ধ। হয়তো গভীর ঘুমে মগ্ন বাড়ির প্রত্যেকটা সদস্য। ড্রয়িং রুমে জ্বলজ্বল করছে কৃত্রিম আলোর ছলকলানি। গা ছমছমে, আসবারও চোখ কাটছে খুব সহজে। রাত বিরাতে ছেলেমেয়েরা কখন পানি খেতে আসে বলা যায় না। অন্ধকারে যাতে ভয় না পায় তাই লাইটটা সারাক্ষণই জ্বালানো থাকে। তাছাড়া শখ একবার আঁধারে পড়ে গিয়েছিল। তারপর থেকে সারাফাত চৌধুরীর আদেশে কেউ লাইট অফ করে না।
এত রাতে কারো দেখা পাবে না জেনেই মূলত বাইরে যাওয়ার জন্য বের হয়েছিল শুদ্ধ। ইচ্ছে ছিল নতুন ল্যাবটা ঘুরে আসা, সেখানকার কাজকর্ম কতদূর এগোলো দেখা দরকার। কিন্তু আজ আর যাওয়া হবে না বোধহয়, কারণ যাওয়ার আগে দেখা মিলল ব্যাঙাচির সঙ্গে। সে কি আর জানতো ব্যাঙাচি দিনের মতো মধ্যরাতেও টুই টুই করে ঘুরছে, একা একা প্লেট হাতে করে কিসব খেয়ে বেড়াচ্ছে। তাকে নিয়ে তো আর ল্যাবে যাওয়া যায় না, যদি নিয়ে যায় প্রশ্ন করতে করতে আধমরা করে ফেলবে। আত্মরা হলেও ছাড় দেবে বলে মনে হয় না, বরং পাশে বসে ঘ্যান ঘ্যান করবে। আই সুতো ভাই, আত্মরা কেন হলেন? একেবারে শহীদ হলেও তো পারতেন। শীতল একটু ঘাড় একথা তারও অজানা নয়। তাদের দাদি যেন এমন ছিল, শীতলের চেহারাও পেয়েছে দাদির মতোই। তার চেহারাখানি নাকি মন শীতল করার মতোই তার দাদা যান নাম রেখেছিল শীতল। তবে তার ভাষ্যমতে এটা মস্ত বড় ভুল করেছেন দাদাজান। কারণ স্বভাব এবং চালচলন অনুযায়ী তার নাম রাখা উচিত ছিল মাথামোটা ব্যাঙাচি। চৌধুরী নিবেশে তারা মোট 7 ভাই বোন। ছোট ভাই বোনরা শাওনের তুলনায় তাকে একটু বেশি ভয় পায়। কিছু বললে মাথা তুলে তাকানোর সাহস পায় না, বকলে কেঁদে কেটে একাকার করে এবং দূরে দূরে থাকারই চেষ্টা করে। অথচ ব্যাঙাচিকে কিছু বললে চোখ উল্টে তাকায়, একটু বকলে মারলে সেই রেশ ধরে সুযোগ বুঝে শোধ তোলার আপ্রাণ চেষ্টা চালায়। যদিও শোধ নিতে পারেনি এখনো অবধি, এই ঘটনাটাই ভুলে যায়, নতুবা চেলাকাটার মারের ভয় নিজেকেই দমিয়ে নেয়। তবে কথা দিয়েও তো একটা খোঁচা মারতে ভুল করে না সে। তবে আজ একটা শিক্ষা দিলে মন্দ হয় না। এমনকি তার মর্জি মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর পানিশমেন্ট পাওয়া রয়েছে। ধার রাখা কিংবা ফেলে রাখা কাজ একদমই পছন্দ নয় তার। সুযোগ যখন এসেছে, সুযোগ কাজে লাগানো যাক। সে এসব ভাবতে ভাবতে দেয়াল ঘড়ির দিকে তাকালো। রাত বাজে 1টা। ল্যাবে শুকনো খাবার থাকায় কাজের ফাঁকে ফাঁকে সেই খেয়েছিল। কিন্তু গোসলের পর ক্ষুধা মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন কিছু খাওয়া দরকার। এসব ভেবে হাতের হেলমেট চৌকা আকৃতির কাঠের সেন্টার টেবিলের ওপর রাখলো। ধীর পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে। ফ্রিজ খুলে দেখতে পেল পছন্দসই কিছু আছে কিনা। গরুর মাংস আর ভাত থেকে সেটাই বের করলো। তারপর ওভেনে গরম করে খাবার প্লেট বেড়ে নিয়ে নিঃশব্দে চেয়ারে বসে খেতে বসলো। প্রথম লোকমা মুখে পুরে বুঝলো এই রান্নাটা তার মা সিতারা করেছেন। ওনার হাতের রান্নার ঘ্রাণই বলে দেয় খাবারের স্বাদ। সে খেতে খেতে একবার সিঁড়ির দিকে তাকালো। শীতলের আসার নামই নেই। গাধিটা সাজতে বসলো কিনা কে জানে। ধীরে সুস্থে খেয়ে এটো প্লেট ধুয়ে ধুয়ে ভাবলো 5 মিনিটের মধ্যে শীতল না এলে চলে যাবে। অযথা সময় অপচয় করা তার স্বভাবে নেই। সে সত্যি সত্যি ঘড়ি ধরে অপেক্ষা করলো। 5 মিনিট পুরো হতে মাত্র 1.5 মিনিট বাকি, তখন শীতল এলো। পরনে শুদ্ধের মতোই ব্ল্যাক জিন্স জ্যাকেট, চুলগুলো পোলেটেল করা, গোলাপি ঠোঁটে মিষ্টি হাসিয়াটা। ওর পোশাকের ধরনই মনে হচ্ছে শুদ্ধকে কপি করেছে। শুদ্ধ তার আপাতমস্তক দেখে থমকে ওঠার আগে শীতল বলল, শুদ্ধ ড্রাইভিং পার্টনারের শুদ্ধর মতো না হলে চলে? এত বড় স্পৃহা, তার সামনে দাঁড়িয়ে তার নাম ধরে কথা বলছে। না, এই শিক্ষা পাওয়া ফরজ হয়ে গেছে। শুধু মুখে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। শীতলের খুশির অন্ত নেই। রাতের বেলা বাইকে করে ঘোরার আনন্দই ভুলে বসলো বলির পাঠাকেও বলির আগে সেবা যত্ন করা হয়। তারপর এক কোপে। যদিও শুদ্ধ তাকে বলি দিতে পারবে না, তবে আধমরা করাই যায়। শুদ্ধ বকছে না দেখে সে আর একটু সাহস পেল। দাঁত বের করে হেসে হাতের হেলমেট দেখিয়ে বলল, মাথায় হেলমেট থাকবে, কেউ চিনবে না। চলো যাই, চেঞ্জ করে আয়। শান্ত কণ্ঠে কঠোর আদেশ। তবুও শীতল দমল না, বরং জেদ দেখিয়ে বলল, না, তাহলে রুমে যা। সেম সেম হলে কি হয়? শুধু জবাব দিল না, তবে ওয়ার্নিং ছাড়া 10 থেকে উল্টো করে গুনতে শুরু করলো। অর্থাৎ 10-এর মধ্যে যেতে হবে, নয়তো তার যাওয়া ক্যান্সেল। অগত্যা শীতল বাধ্য হয়ে রুমে গেল। তবে যেতে যেতে শুদ্ধকে কিছু গালি দিতে ধুতে ধুতে গেল। পরনের লেডিস টি শার্ট বদলে ব্ল্যাক জিন্সের সঙ্গে ব্ল্যাক কুর্তি পরল। ম্যাচিং ওড়না গায়ে জড়িয়ে হেলমেটটা মাথার উপরে বেজায় মুখে বেরিয়ে এলো। এই হেলমেট খুলবেও না, মুখও দেখাবে না। তাকে হেলমেট পরে আসতে দেখে শুধু কিছু বলার আগে কটকট করে শুদ্ধর আগে পার্কিং লটে গেল সে। শুদ্ধ তার পেছন পেছন গিয়ে লাইট অন করে বাইক বের করতে করতে প্রবেশ করলো। সেও গুটি গুটি পায়ে এগালো। ভেতরে পাশাপাশি দুটো বাইক রাখা, একটা শাওনের আর একটা শুদ্ধর। শাওনেরটা সাদা কালো মিশ্রণে হলেও শুদ্ধরটা পুরোটাই কালো। অপর পাশে সারাফত ও শাওন চৌধুরীর 4 চাকার গাড়ি রাখা। তার এক কোণে শীতলের গোলাপি রঙা সাইকেল। সাইকেলটা সময় অসময়ে সামসির জন্য চালিয়ে বেড়ায়। শুদ্ধ বাইক বের করছে দেখে শীতল চুপ করে দাঁড়িয়ে আছে। ভেবেছে বেশি কথা বলবে না। সে কথা বললে কেউ কেউ তেলে বেগুনে জ্বলে ওঠে কিনা।
কিন্তু হঠাৎই একটা চিন্তা মাথায় টোকা মারতে সে ফট করে বলে বসলো, ভাইয়া, বাইকের শব্দে বাড়ির সবাই ঘুম ভেঙে গেলে কি হবে? চোর ভেবে তেড়ে আসবে, দুঘা বসাতেও পারে। শব্দ ছাড়া বাইক বের করা যায় না? যায়। এদিকে আয়, বাইকটা তোর মাথায় তুলে দেই। তুই মাথায় করে গেট অব্দি নিয়ে যা। এতে শব্দও হবে না, কেউ জাগবেও না। এ কথা শুনে শীতল মুখ ভোঁতা করে তাকিয়ে রইল। সব সময় বাঁকা কথা না বললে যেন শান্তি পায় না এই লোক। কথার পিঠে খোঁচা মারতেই হবে তার। খোঁচা না মারলে যেন যা যায়। শীতল মুখে কুলপ আটতে শুদ্ধ বাইক নিয়ে হেঁটে হেঁটে গেট অব্দি গেল। দারোয়ানে গেটের সঙ্গে লাগানো ঘরটাতে ঘুমাচ্ছে। হঠাৎ গেট খোলার শব্দে অনু ধরফরিয়ে উঠে শুদ্ধকে দেখে থেমে গেল। আর একটু হলেই এই লোক কে শালারে বলে গালি দিয়ে বসতেন। উনারা আবার কথার আগে মুখে গালি ছুটে। শুদ্ধ ওনাকে গেট লাগাতে বলে নিজের বাইকে উঠে বসলো, হেলমেট পরলো। উনি কল এলে কথা শেষ করলো, তারপর মূর্তির মতো দাঁড়ানো শীতলের দিকে তাকিয়ে বলল, তুই তাহলে থাক, আমি নিমন্ত্রণপত্র ছাপিয়ে আনি। নিমন্ত্রণপত্র? কার জন্য? তোর জন্য। দেখে তো মনে হচ্ছে বাইকে ওঠার জন্য তোকে নিমন্ত্রণপত্র পাঠাতে হবে। আবারও অপমান। তবে শীতল কথা বাড়ালো না, বিনা বাক্যে বাইকে চড়ে বসলো। নড়ে চড়ে জামা কাপড় ঠিকঠাক করে সুন্দর করে বসলো। তখন শুদ্ধ বলল, লং ড্রাইভে বের হলে আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই যাই। আজও যাব। এখনো সময় আছে, সমস্যা থাকলে নেমে যা। না, সমস্যা নেই। সত্যি তো? হুম, একদম সত্যি। পরে বড় অপুর কাছে নালিশ করবি না তো? আমি ভয় টয় দেখিয়েছি, অচেনা রাস্তা নিয়ে গেছি, জোরে বাইক চালিয়েছি, হ্যান ত্যান করেছি, এগুলো? না না না, কোনো নালিশ করবো না, প্রমিস। ওকে। এ কথা বলে শুদ্ধ বাইক স্টার্ট করলো। শীতল খুশিতে ডগডগ হয়ে শুদ্ধের কাঁধের ওপর হাত রাখলো। কারো মুখে কোনো কথা নেই। অনেকদিন পর এভাবে বের হয়ে শীতল আশপাশ তাকিয়ে দেখছে। পাগলাটে সমীকরণে উড়ছে তার পরনের ওড়না। হেলমেট থাকায় মুখভঙ্গি বোঝা যাচ্ছে না, তবে সে খুশি, ভীষণ খুশি। এর আগেও সায়নের সঙ্গে বের হয়েছিল, খুব মজা করেছিল দুজন। কত কিছু খেয়েছিল, ইচ্ছে মতো ঘুরেছিল। ভাবুক শীতল ভাবনার জগতে ডুবে খেয়াল করেনি বাইকের গতি ধীরে ধীরে বাড়ছে। হাইওয়ে দিয়ে শাসা করতে করতে ছুটছে তাদের বাইক। কোথায় যাচ্ছে জানা নেই। যেদিকেই যাক তাতে সমস্যা নেই। আজ মন খুলে ঘুরবে, ঘুরতে ঘুরতে আনন্দ কুড়াবে। তবে এতক্ষণ চুপ থেকে তার পেটের মধ্যে কথাটা যেন তাকে সমানে খোঁচাচ্ছে। খুব অশান্তি লাগছে। শুদ্ধ ততক্ষণ হাইওয়ে পেরিয়ে অচেনা পথে পথ ধরেছে। তার বাইকের গতিও আরো একটু বেড়েছে, যেন বাতাসের সঙ্গে উড়ে যেতে যাচ্ছে। বাইকের গতিটা এতক্ষণে খেয়াল করলো শীতল। তাতে তার বুকের ধুকপুকানি শুরু হলো। ভয়ে দু হাত খামচে ধরেছে শুদ্ধর কাঁধের জ্যাকেটটা। সে ভয়ে ভয়ে এবার জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া?" "বিপদের চৌরাস্তায়।" "এ আবার কেমন নাম? কোথায় এটা?" "শ্মশান ঘাটের পাশে।" "কি? আপনি আমাকে শ্মশান ঘাটের দিকে নিয়ে যাচ্ছেন?" "হুম।" "আমি যাব না। বাইক থামান, নামবো।" "বাইক থামানো যাচ্ছে না।" "থামানো যাচ্ছে না মানে?" "বাইকের ব্রেক ফেল।" "কি? কি বলছেন এসব? এখন কি হবে?" "কি আর হবে? মরে যাব। মরতে ভয় পেলে মরার আগে আমাকে আঁকড়ে ধরতে পারিস। মৃত্যু পথযাত্রী মারা যাচ্ছে ভেবে বেয়াদবি মাফ করে দেব।" শীতল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাইকের ব্রেক ফেল মানে আজ তার ভাবলীলায় সাঙ্গ। কোন অলক্ষণে এসেছিল সে? বাইকের ব্রেক ফেল, অথচ এই লোক এখনো এত শান্ত আছে কিভাবে? এর কি মরার ভয় নেই? বাইক চলছে দ্রুত গতিতে। গতি কমার নেই, ধাপে ধাপে বাড়তেই আছে। শীতল এবার কাঁদতে শুরু করলো। যেভাবে হোক বাইক থামান ভাইয়া, আমি এখনই মরতে চাই না। মরণ কি বলে আসে? আমি সরি রে শীতল, সত্যি বাইক থামছে না। একটা গাছের সঙ্গে ধুম করে লাগিয়ে দেন। গুরুতর আহত হলে সমস্যা নেই, কিন্তু এত তাড়াতাড়ি মরা যাবে না। বাংলা সিনেমায় দেখিসনি, গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে টাল হয়ে পাবনায় যেতে হয়। তোর যদি স্মৃতি হারিয়ে যায় তখন কি হবে? এমনিতেই কথায় আছে, ভাই ভাই করে মুখে ফেনা তুলে হে মারিস। স্মৃতি হারিয়ে আমাকে যে আব্বা ডাকবি না, তার কি গ্যারান্টি কে দেবে বল? তুই নাকি তোর বাপ? পাগল, স্মৃতিহারা হয়েও বাঁচা যায়। বাঁচান আমাকে। কি আছে, বাঁচাও। শীতল ভয়ে কাঁদতে শুরু করলো। আর শুদ্ধ হেলমেটের আড়ালে হেসে যাচ্ছে। এই মুহূর্তে সে টের পাচ্ছে হাসি চাপিয়ে রাখা খুবই কষ্টের কাজ। এদিকে শীতল বাঁচাও বাঁচাও করে চেঁচিয়ে যাচ্ছে। তবে নির্জন অন্ধকার রাস্তায় বিধায় কেউ শুনছে না। তারা এমন এক রাস্তাতে এসেছে, কোনো গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে না। বাইকটা তখনও পূর্বের গতিতেই চলমান। এই জোরে বাইকটা চলছে, শীতল তার ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি হাত ফসকে পিছঝালা রাস্তায় আছড়ে পড়বে। তবে ভয়ে শুদ্ধের পিঠের মাথা থেকে শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড় করে সুরা পড়ছে। তার অবস্থা দেখে শুদ্ধ বলল, শীতল, বামে তাকা।
শীতল যেভাবে ঘাড় ঘুরিয়ে বামে তাকালে শুদ্ধ বলল, এটাই হচ্ছে শ্মশান। অনেক পুরনো শ্মশান। এখানে কত মানুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে কে জানে। কেউ গলায় ফাঁস দেওয়া, কেউ গলা কাটা, হাত পা কাটা, কত ধরনের লাশ যে পোড়ানো হয়। এর আগেও শুনেছিলাম সিংহ রাশির এক পথিক এই পথ দিয়ে যাওয়ার সময় তার গায়ে ফাঁসির আত্মা ভর করেছে। পরে সেই আত্মা নাকি পথিককে জ্যান্ত অবস্থায় জ্বলন্ত চিতায় দাঁড় করিয়ে পুড়িয়ে মেরেছিল। একে তো ঘুটঘুটে অন্ধকার চারিপাশে, একদম লোকশূন্য এলাকা। শ্মশান শুনে গা ভার হয়ে আসে। শীতল আর একটু শক্ত করে শুদ্ধ জ্যাকেটটা খামচে ধরে চোখ ছোড়া বন্ধ করে নিল। ভয়ে ঘেমে উঠেছে তার হাতের তালু, গলা শুকিয়ে কাঠ, পায়ের তালুটাও কেন জানি শিরশির করছে। বাতাসে শস্য শব্দ অদ্ভুত শোনাচ্ছে। তাকে একটা নিশ্চুপ দেখে শুদ্ধ নিঃশব্দে হাসলো। তারপর হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, শীত, আমি তো একটা কথা ভুলেই গেছি। কি কথা? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কাঁদছিস না কাঁদছিস? ভাই, আমি বাড়ি যাব। যেতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সেটা বোধহয় হবে না রে। তোকে কতক্ষণ সেফ রাখতে পারবো তাও বুঝছি না। কেন? আমি তো ভুলেই বসেছি। আমারও সিংহ রাশি। এখন এই আত্মাটা যদি আমার গায়ে ভর করে, তুই আমাকে জ্বালাস, রাগাস, তোর উপরেও যদি রাগ আসে আমার, আত্মা যদি সেই রাগ তুলতে তোকে আছাড় মারে অথবা গলা চেপে ধরে মেরে ফেলে। ওরা নাকি রক্ত খায়, কচকচ করে মানুষের নাড়ি ভুড়ি খায়। তোর সঙ্গে যদি এসব কিছু হয় মাফ করে দিস। মনে করি সেখানে আমার হাত নেই। আমি নিষ্পাপ। আত্মার হাতে যদি তোর অপমৃত্যু হয় তাহলে নিয়তি ভেবে ধরে নিস। কষ্ট রাখিস না মনে। তোকে তো বাঁচাতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি, তোর ফাতরায় তোর পছন্দের জর্দা নিজের হাতে বিলাবো সবাইকে। শীতল ঠোঁট ভেঙে কাচ্ছে, বারবার নাক টানছে, ভয় পরনের কুর্তিটা ভিজে উঠেছে, গা ঘামে চ্যাটচ্যাট করছে। এখন যদি সত্যি শুদ্ধর গায়ে ভূত ভর করে তাহলে কি হবে? কার কাছে সাহায্য চাইবে? একথা ভাবতে না ভাবতেই তার ভয়ের মাত্রা বাড়ল। হাতের বাটন ঢিলে হয়ে আসলো। তবে জ্ঞান হারিয়ে পড়ার আগেই শুদ্ধ তার হাতটা দ্রুত বাইকটা থামালো। এতক্ষণ নজর রাখছিল শীতলের ওপর, এই জন্য ধরতে পেরেছে সহজে। সে বাইকে বসা অবস্থায় শীতলকে কাছে টেনে হেলমেট খুলে দেখে তার মুখটা ঘামে ভিজে আসে। সে হাত দিয়ে ঘাম মুখে শীতলের গাল চাপড়ে ডেকেও সাড়া পেল না। পানি না থাকায় চোখে মুখে পানি দিতে পারল না। তবে অবচেতন শীতলের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেবল বিপদের চৌরাস্তা পার হলি, এখনো সর্বনাশের চিপাগুলি পার হওয়া বাকি। এত তাড়াতাড়ি জ্ঞান হারালে হবে? হুম? কদিন ধরেই আবু সিদ্দিকের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে সায়নের। এজন্য সায়ন অবশ্য দায়ী। আবু সিদ্দিক বারবার বারণ করেছিল ভুলেও যেন অঙ্কনকে জানে না মারে। এখন অঙ্কনকে মারলেও দোষটা ওনার ঘাড়ে চাপবে। এমনিতেই সময় খারাপ যাচ্ছে, এখন এসব করা মানে নিজেই বিপদ বাড়ানো। কিন্তু সায়ন সে কথা শোনেনি, বরং সে অঙ্কনকে নির্মমভাবে জবাই করেছে। তারপর শুধু অঙ্কনের মাথাটা পার্সেল করে তার বাবার কাছে পাঠিয়েছে। কোনো রাজনীতিবিদ ছেলের কাটা মাথা পেলে বসে বসে আঙুল চুষবে না নিশ্চয়ই। অঙ্কনের বাবাও বসে নেই, পাগলা কুকুরের মতো খুনিকে খুঁজে বেড়াচ্ছে। উপর মহলের আদেশে পুলিশও বসে নেই। আবু সিদ্দিকের দলের একমাত্র সায়নই এভাবে মানুষ মারতে পারে, মারেও। এই সন্দেহের বশে পুলিশ আজ সিদ্দিকের কাছে এসেছিল, শান্তভাবে হুমকি দিয়ে গেছে, সামনেই নির্বাচন। এখন যদি এসব কেস ঘাড়ে পড়ে জনগণ কি ভোট দিবে? ভোটের আগেই তো জনগণ আঙুল তোলা শুরু করবে। সায়ন এমন বাড়াবাড়ি ভীষণ চটে গেছে আবু সিদ্দিক। উনি এসব নিয়ে কথা বলতে সায়নের ইমেল করেছে। স্বর্ণের কথায় ইমেল চেক করে সায়ন পার্টি অফিসে এসেছে। পায়ের উপর পা তুলে বসেছে আবু সিদ্দিকের মুখোমুখি। পাশে দাঁড়িয়ে আছে কনক। সায়ন যদি আবু সিদ্দিকের ডান হাত হয়, কনক তাহলে বাম হাত। তবে অজ্ঞাত কারণে কনক শাওনকে সহ্য করতে পারে না, কারণ শাওনের থেকে সে বেশি দিন আবু সিদ্দিকের পাশে আছে। অথচ সিদ্দিক তার কাজে মত দেওয়া তো দূর কথা, কিছু শেয়ারই করে না। এর আগে শাওনের ভুল ধরে বারবার সিদ্দিকের কান পড়া দেয় সে। কিছুক্ষণ আগে দিয়েছে। সিদ্দিক চেয়ারে বসে জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে আছে। শাওন বসে বসে কাঁচা ছোলা খাচ্ছে, মশা রাখছে চকচকে টেবিলের ওপর। তার এমন কাজে সিদ্দিক ঠান্ডা স্বরে বলল, কিছুদিনের জন্য গা ঢাকা দে শাওন। কার বাল ছিঁড়তে? কারোই না। আপাতত নিজের বাল বাঁচাতে গা ঢাকা দে, নয়তো তোর পুলিশ পাপ এসে তোর বাল উঠে নিয়ে যাবে। আসুক, আমিও তাদের বাল ছিঁড়ে বোঝা বেঁধে হাতে ধরিয়ে দিব। মুখে মুখে কথা বলায় সিদ্দিক বিরক্ত হলেও বুঝতে দিল না। তবে মনে মনে শায়নকে গালি দিতেও ভুল করলে না। শাওনের এমন দাপট দেখে কনকের গা পিত্তি চলছে। এই ছেলে নিজেকে কি ভাবে কে জানে।
তবে এই মুহূর্তে সে চুপ থাকতে পারল না, তাই দাঁতে দাঁত চেপে বলল, মারার কি খুব দরকার ছিল? মারলি মারলি, পার্সেল পাঠাতে গেলি কেন? ওকে মারার ক্যারা উঠেছিল, তাই মেরেছি। তাতে তোর বাপের কি? সায়ন, বাপ তুলে কথা বলবি না। বলবো, যা পারিস করে নিস। তাদের তর্কে এবার থমকে উঠলেন সিদ্দিক। টেবিলের ওপর শক্ত থাবা বসে হিসেসিয়ে বললেন, তুই মেরেছিস, এসব ঝামেলা তুই সামলাবি। এর এক ফোঁটা দায় যেন আমার ঘাড়ে না আসে। এ কথা বলে উনি হন হন করে বেরিয়ে গেলেন। সায়ন পায়ের উপর পা তুলে তখনও কাঁচা ছোলা চিবাতে ব্যস্ত। পরনে ট্রু কোয়ার্টার, গ্যাবার্ডিং প্যান্ট এবং টি-শার্ট। শরীরের গঠন দেখে মনে হচ্ছে ভদ্র সভ্য কোনো চকলেট বয়, যার মধ্যে হিংস্রতা নেই। রাগ ও ক্ষোভ শব্দের সঙ্গে পরিচিত নয় সে। সে শান্তিপ্রিয় শান্ত মানুষ। আজ আর বাসায় ফিরবে না। ইনসানের একটা ব্যবস্থা করতে হবে। ছেলেটা বড্ড বেশি লাফাচ্ছে। পা না কাটলে তার লাফানো থামবে না বোধহয়। সমস্যা নেই, তার ব্যবস্থা সে নিজেই করবে। সিদ্দিক বেরিয়ে যাওয়ার পর কনক বের হতে গেলে সায়ন বলল, আমার ফোনে উঁকি মারার সাহস আর দেখাস না। প্রথমবার ভুল বলে মাফ করলাম, দ্বিতীয়বার উঁকি মারার চোখটাই রাখবো না। ভুলে যাস না, আমি ছেলে মানুষ, তাই মানুষটা খুব খারাপ। কনক মনের রাগ চেপে কথাগুলো শুনে গেল। সায়ন পায়ের উপর পা তুলে এখনো ছোলা খেতে ব্যস্ত। কাঁচা ছোলা রোজ খায়, ভালোই লাগে তার। তখন তার ফোনে মেসেজের টোন বাজলো। মেসেজ চেক করে দেখলো স্বর্ণ একটা ঠিকানা দিয়ে মেসেজ করেছে, বেস্ট অফ লাক। সায়ন হাসলো, বড়ই চমৎকার সেই হাসি। তারপর ছোলা চিবাতে চিবাতে প্যান্টের কোমর বরাবর হাত রেখে পিস্তলটা ঠিকঠাক ভাবে গুছলো। ঘাড় ঘুরিয়ে গড়িতে সময় দেখে স্বর্ণকে রিপ্লাই করলো, ধন্যবাদ ঢাকা সাহেবা, আপনার কাছে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরেই কড়া চুমুটি দিব। হ্যালো, কে বলছেন? হ্যালো। ফোনের ওপাশে নিশ্চুপ নীরবতা, তবে মৃদু শব্দে বাজছে উইন্ড চাইমের টুংটাং শব্দ। সব কথা বলে মন দিয়ে শব্দটা শুনল। বাতাস বইছে, সেই বাতাসে উইন্ডো চাইম মিষ্টি সুর তুলেছে। সে কোথায় যেন শুনেছিল উইন্ডো চাইমের টুংটাং শব্দ নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি প্রবাহিত করে, মন খারাপ দূর করে। সেই কথা ভেবে শব্দটা কানে আসা মাত্রই কথা বলে ফোন কানে ধরে বসে রইল। মন দিয়ে শুনল। কলকাতা বোধহয় এটাই চেয়েছিল। তবে কথা না বলে চুপ করে থাকা এক প্রকার অভদ্রতা। তাই কারো কয়েকবার হ্যালো হ্যালো করে সাড়া না পেয়ে কলটা কেটে দিল। মাঝরাতে চেনা অচেনা কেউ ফাজলামো করছে ভেবে পড়ায় মন দিল। পড়তে পড়তে হঠাৎ একটা ঘটনা মনে পড়ল। শীতলের ঘুম না এলে পাশের রুমে শুয়ে ফোন করে বকবক করে। তো একদিন মধ্যরাতে তাকে ফোন করেছিল, বলেছিল, এই আপু, তাড়াতাড়ি আমার রুমে এসো তো। কেন, কি হয়েছে? সিলিং ফ্যানটা অফ করে যাও, শীত লাগছে খুব। এই জন্য পাশের রুম থেকে আমাকে ডাকছিস? আমি উঠতে পারবো না, অলসতা আমাকে ঝাপটে ধরেছে, তুমি এসো, না হলে ঠান্ডায় নিউমোনিয়া হলে সব দোষ তোমার। সেদিনও জেগে পড়েছিল বিধায় গিয়ে অফ করে এসেছিল। সে কথা মনে করে শখ হাসলো। বিড়বিড় করে পড়তে পড়তে পুনরায় তার ফোন বেজে উঠল। সেই নাম্বার থেকেই কল এসেছে। ধরবে না ভেবে পড়তে পড়তে দেখলো পরপর কল আসতেই আছে। একবার, দুইবার, তিনবার করে 12 বারের বেলায় কল রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ বলল, তুমি এত পাষাণ কেন গো মেয়ে? বেখেয়ালে আমার মন চুরি করলে, ঘুম কেড়ে নিলে, এরপর তোমাকে পাওয়ার নেশাটুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। এখন না পাচ্ছি স্বস্তি, না একদণ্ড শান্তি। পুরো তুমিটা বিশ্রীভাবে আমার মনে গেঁথে গেছে। চোখ বন্ধ করলেও তোমাকে দেখি, আর চোখ খুললেও তোমাকে দেখি। কেন এমন হচ্ছে? কি করেছি আমি? কি দোষ আমার? কেন এভাবে বিপাকে ফেললে আমায়? এমন করাই লাগতো? না করলে কি অধর্ম হয়ে যেত কোনো? হুম? পুলিশালি ভারী কণ্ঠস্বর শুনে সব কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করলো। অচেনা নাম্বার, তবে ভয়েস শুনে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে। শুনেছে এই ভয়েস। কে কে? আর এসব বলার মানে কি? তাই সে জবাব দিল, কে বলছেন? তোমার প্রেমে হাবুডুবু খাওয়া এক হতভাগা নাবিক। বেখেয়ালি কথা আমার পছন্দ না, তাই যা বলার সরাসরি বলুন। আর ভদ্রঘরের ছেলেরা পরিচয় না দিয়ে কাউকে কল করে এসব কথা বলে না। এতদিন ভদ্র সভ্যই তো ছিলাম, থাকতে দিলে কই। যাই হোক, এখনো চিনতে পারোনি আমায়? না। না বলছি, বিকেলে দেখা হলো, কথা হলো, এর মধ্যে সব ভুলে গেলে? এবার চিনতে অসুবিধা হলো না শখের। এই জন্যই বোধ হয় ভয়েস চেনা চেনা লাগছিল। কিন্তু এই লোক নাম্বার কোথায় পেল? সাহস দেখাতে ফোন করেছেন? তবে লোকটা তার বড় ভাইয়ের চেনা হলেও তার কাছে মানুষটা সম্পূর্ণ অচেনা। আর অচেনা কারোর সঙ্গে রাত বিরতে তার কথা থাকতে পারে না।
তাছাড়া ইতিমধ্যে মানুষটার মনোভাব বুঝে ফেলেছে। এরপর আর তাকে পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। এত এত মানুষের ভিড়ে হঠাৎ কাউকে ভালো লাগতেই পারে, মন হারিয়ে অপরিচিত জনকে আপন আপন লাগতেই পারে। তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে সঙ্গী সঙ্গী করা অযৌক্তিক। তাছাড়া এসব বেহায়াগিরি চৌধুরী নিবাসের মেয়েদের সঙ্গে যায় না। মনে মনে একথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেলল। ফোনের আলো জ্বলছে, চোখ যাচ্ছে দেখে ফোনটা উল্টো করে রেখে দিল। এই ব্যাপারটা কিছু বলার নেই, তাই কথা বাড়ানো ব্যর্থ। কথার মাঝে কল কাটতে দেখে আহনাদ একের পর এক কল দিতে থাকলো, কিন্তু সব রিসিভই করলো না। তাই অনেকগুলো মেসেজ করলো। এরপরই কল দিয়ে বুঝে গিয়েছে এরপরই কল দিতে গিয়ে বুঝলো তার নাম্বারটা শখের নারীর ব্লক লিস্টে ঠাঁই পেয়েছে। তবে কেন জানি তার রাগ হলো না। ব্যালকনি থেকে উঠে রুমে গিয়ে হাত পা ছড়িয়ে বিছানায় শুলো। ঘাড় ঘুরিয়ে পাশের শূন্য জায়গাটা দেখলো। তারপর ঠোঁট কামড়ে হেসে ফোনের গ্যালারিতে থাকা অপরূপ সৌন্দর্যের অধিকারী একটি মেয়ের ছবি বের করলো। খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে দেখলো। কি চমৎকার তার চোখ, নাক, ঠোঁট, হাসি। ইস, এই পুতুলটা কবে তার হবে, ঝাপটে ধরে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে পারবে। নিজের মনের ভাবনা দেখে সে এবার নিজেই হেসে ফেলল। তারপর মিটিমিটি হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, এই যে মিষ্টি মুখের মিষ্টি মেয়ে, একটু ভালোবাসলে এত বাধা কিসের শুনি? এই দূরত্ব যে ভালো লাগে না। কাছে আসো, আমার হও। আমার অবুঝ মন পুড়িয়ে আর পাষাণ হইও না গো, হইও না। ধন্যবাদ হ্যাকার সাহেবা। আপনার কাছে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরে কড়া করে চুমু চেয়ে দেব। শাওন জানে এই মেসেজের রিপ্লাই আসবে না, তাই ফোনটা পকেটে পুরে উঠে দাঁড়ালো। পার্টি অফিস প্রায় সারা রাতি খোলা থাকে। পোলাপান মিটিং করে, আলাপ আলোচনা কষে, কখনো আমোদ ফুর্তিতে মাতে। সায়ন ছোলার খোসা ছাড়িয়ে মুখে পুরে বাইক নিয়ে বেরিয়ে গেল। পরপর ফোনে নোটিফিকেশন না এলেও বুঝলো কারো মেসেজ হতে পারে। চৌধুরী নিবাসের কাছাকাছি মোড়ে এসে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। যে বাইকটা তার সামনে দাঁড় করানো কালো পোশাকের সর্বাঙ্গ আবৃত মানুষটা বাইকের পিছনে উঠে বসলো। শাওনও বিনা বাইককে বাইক ছুটালো ক্লাবের দিকে। পেছনে বসা মানুষটা চুপচাপ দেখে শাওন লুকিং গ্লাসে একবার তাকিয়ে চমৎকার করে ডাকলো, শো কোডের টেক্সট। কেউ সে কিছু মনে করে না। ঝটপট উঠে রিক্সা ডেকে উঠে বসে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য সে। রিক্সায় বসে সে শাওনের ফোনে কল করে জানতে চায় সে এখন কোথায়। শাওন সেদিন একটা মিছিলে ছিল। তার ফিরতে দেরি হবে কারণ মিছিল শেষে পার্টি অফিসে যাবে। একথা শুনে স্বর্ণ শাওনের বারণ অমান্য করে পার্টি অফিসে যায়। শাওনের বড় টিকিট রুমে অপেক্ষা করে। সে শাওনের গুঞ্জনে কেউ কিছু বলার সাহস করে না, বরং চা কফির সাথে নাস্তা এনে রেখে যায়। তার পার্টি অফিসে আসার কথা কনক শাওনকে জানায়। একথা শুনে শাওন ছুটে আসে তাৎক্ষণিক। এসে রাগে থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, একা এখানে কেন তুই? পায়ের নলা কাটতে হবে? স্বর্ণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে শাওনের চোখের দিকে। চোখ মুখ লাল হয়ে আছে অস্বাভাবিকভাবে। আজ তার চোখে মুখের অবস্থা দেখে শাওন থুতুটি করে তাকিয়ে বলল, সাংঘাতিক কিছু ঘটেছে, আন্দাজও করে নিল। নয়তো কড়া বারণ থাকা সত্ত্বেও এখানে আসার ভুল স্বর্ণ করবে না। একথা ভেবে সে নিজেকে শান্ত করলো। স্বর্ণের মুখোমুখি চেয়ারে বসলো। ছকছকে গ্লাসে ঢেকে রাখা পানি এগিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলেছে? আমি তোমার পেট গরম করি? তোমার সঙ্গে শুই? বীর্য ছাড়া আর কি কি দাও আমাকে? এর জবাব আগে দাও আমাকে। ক্ষিপ্ত স্বরে বলা একথা শুনে শাওনের কপাল কুঁচকে গেল। সে একবার দরজার দিকে তাকিয়ে পুনরায় স্বর্ণের দিকে দৃষ্টিপাত করলো। এ কেমন কথা? স্বর্ণ শীতল ছোট চাচার মেয়ে হলেও শখকে যতটুকু ভালোবাসে তাদেরকেও ততটুকু ভালোবাসে। নিজের আপন বোন বলে সে কখনো শখকে আলাদা কিছু দেয়নি, আলাদা করে শাসনও করেনি। যখন যা দিয়েছে তিন বোনকে একসঙ্গে, যা যে চেয়েছে সময় করে এনে দিয়েছে। অথচ আজ স্বর্ণের মুখে এই কথা শুনে রাগের পারদ বাড়ল। উঠে গিয়ে স্বর্ণের গাল চেপে ধরে আগুন ঝরা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, কে কি বলেছে? বাড়তি চোপা দেখাবি না, একদম মূল পয়েন্টে আয়। কে বলেছে এসব? কে বলেছে যাদের চিনি না আমি? তবে কেন বলেছে এর কৈফিয়ত আমাকে দিতে হবে। কিন্তু কেন বলেছে এর কৈফিয়ত তোমাকে দিতে হবে, নয়তো বাবাকে অন্য বাসা নেওয়ার কথা বলতে বাধ্য হব। এবার বাড়াবাড়ি করছিস স্বর্ণ। এখন বাড়ি যা, আমি দেখছি। অকারণে কেন আমাকে এসব বলা হলো? তোমার কারণে কেন এসব শুনবো আমি? তোমার কাজের দায় নেব না আমি। ঠিক 24 ঘন্টার মধ্যে তাদের শিক্ষা দিবে, নয়তো আমি বড় বাবাকে জানাতে বাধ্য হব। বাড়ির মেয়েদের রাস্তায় এভাবে অপদস্থ করার কথা শুনে শারাফাত চৌধুরী বসে আঙুল চুলবে না নিশ্চয়। আশ্চর্য তো, আমি এসব বলতে বলেছি নাকি? স্বয়ং নিজে এসব বলেছিস তোকে। উদয় চোটপাট দেখাচ্ছিস কাকে, হুম?
এমন কাজ করো কেন যে কাজের রেশ ধরে বাড়ির মেয়েরা পথে ঘাটে অপদস্থ হতে হয়? সেই কৈফিয়ত তোকে দিতে হবে, প্রয়োজনে তাই দিতে হবে। শাওন এক কথায় জবাব না দিয়ে চোয়াল শক্ত করে শুধু তাকিয়েছিল। শূন্য তার রাগটুকু উগরে দিয়ে বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে বসেছিল। পরে শাওন খোঁজখবর নিয়ে সে ছেলেগুলোকে কি করেছে একমাত্র সেই জানে। তারপর থেকে শাওনের সঙ্গে কথা বলতো না, পাশে বসতো না, কিছু দিলে নিত না, এমনকি ঈদের সালামি দিলেও ছুঁয়ে দেখতো না। অনেকেই খেয়াল করেছিল, ওদের দুজনকে জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায়নি কারো থেকেই। সামান্য একটা ঘটনার সম্পর্কের অবনতি হচ্ছে দেখে একদিন শাওনই তাকে ডেকে পাঠায়, সরি বলে। জবাবের সঙ্গে অকপটে বলে বসে, আমাকে তোমার সঙ্গে নাও। তার কথা শুনে শাওন হেসে ফেলল। হাসতে হাসতে তার ভেজা চুল ব্রাশ ব্রাশ করতে করতে হিয়ালি সুরে বলল, সঙ্গে নেব মানে? রাজনীতিতে নাম লেখানোর কথা বলছিস নাকি? হুম। না নিলে? পরিবার আলাদা হওয়ার চমৎকার দৃশ্য দেখাতে নিজেকে প্রস্তুত করো। ছেড়ে দিচ্ছিস? ধরে নাও তাই। যে নোংরা ঘৃণা করিস, সেই নোংরা গায়ে মাখতে উঠে পড়ে লাগছিস কেন হঠাৎ? কি উদ্দেশ্য তোর? কি ঘোট পাকাচ্ছিস তুই? রাজি তুমি? চৌধুরী নিবাসীর মেয়ে রাজনীতি করবে স্বপ্নেও ভাবতে পারিনি আমি। বাবা জানলে কি হবে বুঝতে পারছিস? স্বর্ণ জবাব দেয়নি, আবার নিজের জেদ থেকে তাকে টলানোও যায়নি। এক প্রকার বাধ্য হয়েছিল সায়ন স্বর্ণের জেদের কাছে হার মানতে, এবং সেই শর্ত জুড়ে দিয়ে বলেছিল, কাজের সাথে যা করার করবি, তবে আড়াল থেকে। যত যাই হোক সর্বসম্মুখে কখনো তো নিজের পরিচয় সামনে আনতে পারবি না। স্বর্ণ রাজি হয়েছিল। এরপর থেকে সুযোগ বুঝে স্বর্ণের সঙ্গে রাজনীতি আলাপ করত। ল্যাপটপে ছবি দেখিয়েছি না তো কে কার বিপক্ষ দল, কে কেমন, কে কোন কাজের সঙ্গে জড়িত। মাঝে মাঝে হোমওয়ার্কের মতো টাস্ক পূরণ করতে হতো। আর বেশিরভাগ টাস্ক হতো কারো সম্পর্কে তথ্য কালেক্ট করা। মোট কথা শায়ন বুঝতো না তাকে দিয়ে কি কাজ করাবে, কি কাজ করলে সবার চোখের আড়ালে থাকবে স্বর্ণ। পরে অনেক ভেবে প্রফেশনাল ভাবে হ্যাকিং শেখায়। মাসের পর মাস মন দিয়ে হ্যাকিং শিখেছে। বর্তমানে সে তুখোড় হ্যাকার। তার কাজে শান চিহ্নিত করা আইডি কিংবা কোনো হ্যাক করা সেই ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করে। তারপর একটি ফাইল তৈরি করে সেটা শায়নের হাতে তুলে দেয়। আর শায়ন তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে সেগুলোকে কাজে লাগিয়ে রাজনীতি ফিল্ডে একাই নিজের জায়গা তৈরি করেছে। কারণ রাজনীতি করতে গেলে সর্বপ্রথম নিজের পায়ের তলার মাটি শক্ত করা জরুরি, নয়তো ফিল্ডে টিকে থাকা মুশকিল। আর সেভাবেই দিন যাচ্ছে, সময় কাটছে। ধীরে ধীরে ক্ষমতাও হাতে এসেছে। তবে এসব করতে করতে তারা কেউ টের পায়নি তাদের সম্পর্কের বদল ঘটেছে। অজান্তে মন দেওয়া নেওয়া হয়েছে, ভালোবাসা নামক জালে ফেসে গেছে, মোহ কেটে মায়াতে জড়িয়েছে। আর যখন টের পেয়েছে, কেউ আর লুকানোর চেষ্টা করেনি, বরং অকপটে স্বীকার করেছে, গ্রহণ করেছে একে অপরের ভালোবাসাকে। বাড়ির সকলের সামনে থেকে চালাচ্ছে লুকোচুরি প্রেম। প্রেমের সঙ্গে রাজনীতির মাঠেও দাপিয়ে বেড়াচ্ছে, একজন সশরীরে উপস্থিত হয়ে আর একজন আড়াল থেকে শক্তি হয়ে। বাইকে বসা অবস্থায় শুদ্ধ এখনো শীতলকে ধরে আছে। তার চোখে মুখে এক রাশ বিরক্তি ঝরে পড়ছে। শীতলের চোখ বন্ধ, ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে। এতক্ষণ ধরে থাকতে থাকতে হাতও ব্যথা হয়ে গেছে। এদিকে শীতলকে ধরে গেলে বাইকে পড়ে যাবে, বাইক সামলাতে গেলে তার হাত ফসকে শীতল পড়ে যাবে। এই কেমন বিপদ! কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায়? সে আরেকবার শীতলের গাল চাপড়ে ডাকলো, সাড়া নেই, নড়চড় নেই। তাই সে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাড়ির কেউ একসঙ্গে বের হতে দেখেনি। দারোয়ানকে টাকা দিয়ে না হয় ক্যাচআপ করা যাবে। এক কাজ করি, আপুটাকে এখানেই ফেলে যাই। শিয়ালি সে মাংস খেয়ে ফেলবে, হাড়গোড় লুকানোর ব্যাপার না। একথা বলে তাকে ছাড়াতে গেলে শীতল খপ করে সুতোর হাতটা আঁকড়ে ধরল। ভয়ার্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে বারণ করলো। তারপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, কি করেছি আমি? সবসময় আমার সঙ্গে এমন করেন কেন? তুই না অজ্ঞান ছিলি? না, আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন, তাই অজ্ঞান হওয়ার ভান ধরেছিলাম। একথা শুনে শুদ্ধ দাঁত দিয়ে তার নিচের ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচু করে তাকিয়ে রইল। সে আগেই বুঝেছিল শীতল অভিনয় করছে। কারণ আর যাই হোক, অবচেতন মানুষের চোখের দুই পাতা তীর তীর করে কাঁপে না। সত্যি সত্যি ফেলে দিচ্ছে কিনা দেখার জন্য মিটমিট করে চোখ খুলে না। সে এই নিয়ে কথা না বাড়িয়ে শীতলকে ইশারা করে বাইক থেকে নামতে বললে। শীতল আশপাশ তাকিয়ে নামলো। শুদ্ধ বাইক স্টার্ট করে পকেটে হাত গুজে সামনের দিকে হাঁটা ধরলো। তাকে হাঁটতে দেখে শীতল তার সঙ্গে পায়ে পা মিলিয়ে মিনমিন করে বলল, বাড়ি যাব না? যা, আমি কি ধরে রেখেছি? একা একা কিভাবে যাব? বাতাসে উড়ে উড়ে যা, নয়তো আত্মার পিঠে ভর করে যা। কথায় কথায় এমন খ্যাচ খ্যাচ করলে সঙ্গে নিলেন কেন? আমি নেইনি, তুই স্বেচ্ছায় সঙ্গে এসেছিস। এসেছি, এসেছি তাই বলে এভাবে কথা বলতে হবে? হবে। কেন হবে? নয়তো বিশুদ্ধ পুরুষের জাত যাবে। শীতল মুখ লোটে শুদ্ধর দিকে চেয়ে থেকে চোখ সরিয়ে নিল।
চাঁদের আলোয় রাস্তা দেখা যাচ্ছে। রাত কতটা বাজে কে জানে, শুদ্ধ হাঁটছে তো হাঁটছেই। বের হয়েছিল বাইকে করে ঘুরবে বলে, অথচ এই বর্বর লোক তাকে থেকে হাঁটাচ্ছে তো হাঁটাচ্ছে। সে একবার আর না পেরে পাশাপাশি চলতে চলতে পুনরায় মুখ খুলল। এদিকে কোথায় যাচ্ছেন? সব অন্ধকার। এত সুন্দর অভিনয় করলে গিফট না দিলে চলে? তোর গিফটটা তোকে বুঝিয়ে দিয়েই ওদিকে যাচ্ছি। গিফট? সত্যি আমি সুন্দর অভিনয় করেছি? হুম। কি গিফট দেবেন শুদ্ধ ভাই? বলুন না প্লিজ, বলুন বলুন। সামনে একটা পুকুর আছে, ভাবছি সেখানে তোকে নিয়ে গিয়ে চুবাবো। ছোট গিফট বলে মন খারাপ করিস না। এখন পুকুরে চুবান, কাল না হয় নদীতে চুবিয়ে আনবো। শীতল থেমে গেল। ও নিজের পায়ের জুতা খুলে নিজের গালে মারতে ইচ্ছে করছে। সে কেন ভুলে যায় এই লোক আস্ত একটা বদমাস। বোম মারলেও তার মুখ দিয়ে সুন্দর কথা বের হয় না, হবেও না। কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে কোনোদিনও এই লোকের সঙ্গে আর বের হবে না। এই বিশুদ্ধ পুরুষ তাকে নিয়ে বেড়ানোর জন্য কেঁদে কেটে মরে গেলেও যাবে না। না না না। আসার সময় ভেবেছিল যা কিছুই ঘটুক বড় আব্বুকে কিছু বলবে না, কিন্তু না। সে বাড়ি গিয়ে বড় আব্বুকে ফোন করবে। পাই টু পাই সব বলবে, সব। ছেলের এই কাণ্ডে যদি বড় আব্বু বিচার না করে, তবে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। তাকে চুপচাপ দেখে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর ফিসলে হেসে বলল, বড় আব্বুকে কথা লাগানোর পায়তারা জুটেছিস তাই না? তা তোর বড় আব্বুকে ভয় পাই নাকি আমি? শীতল বিস্ফোরিত দৃষ্টিতে দেখলো সামনে দাঁড়ানো মানুষটাকে। এই লোক তার মনের কথা বুঝলো কিভাবে? তার মানে আশা ভরসা নেই সত্যি সত্যি এখন পুকুরে চুকাবে। তাই সে ধপ করে বসে পড়লো। তাকে বসতে দেখে শুদ্ধ হাঁটা থামিয়ে কপাল কুঁচকে বলল, বসলি কেন? দেরি হয়ে যাবে তো, চল উঠ। লাগবে না গিফট, বাড়ি যাব। তা বলে হয় নাকি? হয় গিফট নিবি, নতুবা শর্ত মানবি। বল কোনটা করবি। কি শর্ত শুনি? শুদ্ধ তার পাশে বসলো। পকেট থেকে ডিশ লাইট আর সিগারেট বের করে জ্বালিয়ে দুটো টান দিল। তারপর শীতলের দিকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বলল, নে, সুখ টান দে। আজ যেন শীতলের অবাক হয় রাত। এই বিশুদ্ধ পুরুষ তাকে আজ অবাক করতে করতে মারবে বোধ হয়। সে খাবে সিগারেট? এই লোকটা কি পাগল হয়ে গেছে? তাকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে করিয়ে দিল সিগারেট খেতে হবে নয়তো পুকুরে ছুপাবে। শীতল কিছু একটা ভেবে সিগারেট হাতে নিয়ে ছুটে ফেলার আগেই শুদ্ধ হাতটা চেপে ধরলো। তারপর তাকে চেপে ধরে সিগারেট খাওয়াতে গেলে শীতল ভ্যা ভ্যা করে কেঁদে দিল। তাকে কাঁদতে দেখে শুদ্ধ ওকে ছেড়ে দিয়ে বলল, খেতে হবে না, সিগারেট শুধু ঠোঁটে ছোঁয়াবি। নে ছোঁয়া। না। কি বললি আবার বল। শুদ্ধর মার্কাট ভঙ্গিতে দেখে শীতল ফোপাতে ফোপাতে হাতে সিগারেট ধরল। তারপর জ্বলন্ত সিগারেট ঠোঁটের কাছে আনতেই ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। সেই সঙ্গে শুদ্ধর বলা একটি কথা, হেই লেডি, স্মাইল প্লিজ। হঠাৎ ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠায় শীতল দৃষ্টি তুলতে শুদ্ধ সেই অবস্থায় ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। তারপর ছবিগুলো তাকে দেখিয়ে বলল, এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি। জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটা বোঝাবি। ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করবো, রাগ দেখাবো, চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই কাজ থামাবি না, যেভাবেই হোক সবাইকে রাজি করাবি, মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস ছবিগুলো তিন চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর করা কাজ আর কথা শুনে শীতল আহাম্বক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক, হতভম্ব। খুনসুটি ঝগড়া করতে করতে সায়ন সৈন্য এসে পৌঁছেছে একটি পুরনো মন্দিরের সামনে। এই মন্দিরে আগে কালী মূর্তির পূজা করা হতো। মন্দির পুরোপুরি রামকৃষ্ণচরণের কাটা মুন্ডু পাওয়ার পর থেকে পুজো আর্চনা বন্ধ থাকে। এরপর নানান কুসংস্কার ছাড়াতে ছাড়াতে ধীরে ধীরে মন্দিরটি একবারে বন্ধ হয়ে যায়। কালী মূর্তি সরিয়ে অন্যত্রে স্থানান্তর করা হয়। দিনে দিনে মন্দিরের পলেস্তারা খসে, অযত্ন অবহেলায় মন্দিরটি সৌন্দর্য হারায়, কদর হারায়। বর্তমানে দিনেও নাকি এখানে আসার সাহস করে না কেউ। এলে নাকি গা মাথা ভার হয়ে আসে, ভয় শরীর শিউরে ওঠে। তবে নিস্তব্ধ এরিয়া দেখে মাঝে মধ্যে জুয়াখোরদের আনাগোনা দেখা যায়। দিনের বেলা মন্দির থেকে দূরত্বে দল বেঁধে জুয়ার আসর বসায়, তারপর সন্ধ্যার আগে আগে ফিরে যায়। এমনই এক জায়গায় স্বর্ণ আর শান এসে দাঁড়িয়ে আছে। মশার কামড়ে হাত পা চলতে শুরু করেছে। শাওন এতক্ষণ শান্তশিষ্ট থাকলেও এবার তার মুখ দিয়ে গালের ফোয়ারা ছুটতে শুরু করলো। এক পর্যায়ে রাগে গজগজ করতে করতে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে বলল, ওই, আমার শাওয়ার বাল, মস্কারা মারাও আমার লগে? আমি কি তোমার শালা লাগি? 5 মিনিটের মধ্যে আসবি, নয়তো আজ তোকে এমন ঠাপ দেবো বাপ ডাকারও সময় পাবি না, শালা ভেড়াচোদা। ফোনের ওপাশে থাকা মানুষটা কি বলল শোনা গেল না। শোনার ধৈর্য নেই শায়নের। সে নিজের কথাটা শেষ করে কল কেটে হাত পা ঝাড়ছে। এক দফা মশাকেও গালি ছুড়ল সে।
তাকে গালি দিতে দেখে স্বর্ণ বিরক্ত মুখে এদিকে ওদিকে তাকাচ্ছে। এই মানুষটাকে বাড়ি থাকাকালীন এরকম, বাড়ির বাইরে অন্যরকম। একদিন বলেছে গালি না দিতে, কিন্তু শুনলে তো তাকে এভাবে তাকাতে থেকে শান আরেকটু কাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ভয় লাগছে জান। তোমার মতো ভূত সঙ্গে থাকলে ভয় কিসে? তা ঠিক, তা ঠিক। কিছু খাবি? খিদে পেয়েছে? যদি হ্যাঁ বলি, এই জঙ্গলের মধ্যে কিছু এনে দিতে পারবে? পকেটে কাঁচা ছোলা আছে, খাবি? না। তাহলে আমাকে খা। স্বর্ণমুখে বিরক্তিকর শব্দ করে প্রসঙ্গ পাল্টে বলল, সভ্য গালি দিতে খুব কষ্ট হয় তোমার? গালি আবার ভদ্র সভ্য হয় নাকি? মাথা যাতে গরম না হলে সেটা গালি বলে গণ্য করা হয় না জান। চিন্তা করিস না, তোকেও শিখিয়ে দেব। একদিন দেখবি তুই আমার থেকেও বড় মাপের গালির মাস্টার হয়ে যাবি। তোমার গালি রেকর্ড করে বড় মাকে শোনাবো ভাবছি। এভাবে কট খাওয়াস না জান পাখি, আমার মা সহ্য করতে পারবে না। এ কথা শুনে স্বর্ণ ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসলো। তাকে হাসতে দেখে সায়ন শব্দ করে দুই গালে চেপে ধরে ঠোঁটে শব্দ করে চুমু খেলো, একেবারে দুই গালে। স্বর্ণ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাল ঠোঁট মুছে কিছু বলার আগে সেখানে গাড়ি আসার শব্দ পেল। সায়ন স্বর্ণের হাত টেনে আড়ালে সরে উকি মেরে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি আটল। তার ধারণাই ঠিক, সিদ্দিকের চালা কনক এসেছে। ইনসানের সঙ্গে কি ঘটেছে সেটার প্রমাণ হাতে নাতে সশরীরে উপস্থিত হয়েছে। প্রমাণ টমাণ কিছু পেলে সিদ্দিককে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়ার চমৎকার ফোন দিয়ে এসেছে। কিন্তু এত কাছা কাজ করার মানুষ সে নয়, কনককে একটু খেলানো যাক। এ কথা ভেবে সে স্বর্ণর দিকে তাকিয়ে বলল, যান, শালাকে কিছু দিয়ে আয় তো। কি দেব? চুমু টুমু কিছু? একদম জানে মেরে দেব। আমার ভাগের জিনিস অন্যকে দিলে। এক কাজ করি, ওর ভবিষ্যতের উপর ঠাডা ফেলে আসি, যাতে সম্বন্ধীর বিয়ের পিড়িতে বসতেও নিজের পুরুষত্ব নিয়ে ভয় থাকে। যাবে যাও, বলার কিছু আছে? তবে তাড়াতাড়ি এটাকে বিদায় করো, আর এক পাখি যে কোনো সময় চলে আসতে পারে। হুম, তুই এখানেই থাক, আমি যাবো আর আসবো, সাবধানে, ভুলেও বুঝতে যেন না পারে এটা তুই। স্মরণে রেখো, আসল কাজ এখনো বাকি। স্বর্ণের কথা শুনে সম্মতিসূচক মাথা নাড়িয়ে এক দৌড়ে কনকের গাড়ির কাছে গেল। কনক আশপাশ উকি মেরে কারো উপস্থিতি বোঝার চেষ্টা করলো। বোকা কনক শায়নের সুবিধা করতে গাড়ির লাইটটা অফ করে গাড়ি থেকে নেমেছে। সেই সুযোগে শায়ন কনকের মাথায় ওড়না পেঁচে একের পর এক লাথি বসালো প্যান্টের চেইন বরাবর। আচমকা আক্রমণে কনক কিছু বুঝে উঠতে পারল না, আর না নিজেকে সেভ করার সুযোগ পেল। একের পর এক লাথিতে প্রচন্ড ব্যথায় গোংরাতেই আর একটা গাড়ির শব্দে শায়ন ছুটে পালালো। ওটা শায়নের গাড়ি ভেবে কনকও দেরি করলো না, কোনো মতে মুখ থেকে ওড়না সরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। যার নিয়ে বেঁচে ফিরলে পরেও ব্যথার স্থানে হাত বুলাতে শোক প্রবেশ করা যাবে। এদিকে শায়ন কনককে ইচ্ছে মতো পিঠিয়ে স্বর্ণের কাছে গিয়ে হাতের ইশারায় বোঝালো আসল পাখিও এসে গেছে। এতক্ষণ এই গাড়িটা এসে থেমেছে তাদের থেকে একটু দূরে। জুলিয়া নামের মেয়েটি ড্রাইভিং সিটে বসে ইনসানকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মাল খেয়ে টাল হওয়া ইনসান জানতেও পারল না তার বর্তমান অবস্থান কোথায়। প্ল্যান করে জুলিয়া তাকে কোথায় নামিয়েছে, কেনই বা এখানে নামিয়েছে। এবার তার কাজ হলো এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্রী দেখাতে বলবি। এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি। জোর করে আমাকে যাতে বিয়ে দেওয়া হয় এটা বুঝাবি। ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করবো, রাগ দেখাবো, চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই কাজ থামাবি না। যেভাবেই হোক সবাইকে রাজি করাবি, মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস ছবিগুলো তিন চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। চুদ্ধুর কথা ও কাজে শীতল আহম্বক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতভম্ব, হতবাক। জবাবে কিছু বলার মতো শব্দ আর তার ভান্ডারে নেই। সে বিয়ের জন্য পাগল, অথচ এতদিন এমন ভাব করতো যেন বিয়ে বিদ্রোহী। না, যে করেই হোক আগে বাড়ি পৌঁছাতে হবে। এখন কিছু বললে সত্যি যদি জোর করে সিগারেট খাইয়ে দেয়, নতুবা পুকুরে ছোপায়, কোনো মতে ঘাট তেরাটার সঙ্গে তাল মেলানো যাক, পরেরটা পরে ভাবা যাবে। মনে এ কথা ভেবে শীতল শুদ্ধকে রাগালো না, বরং তালে তাল মিলিয়ে দাঁত বের করে হাসলো, বোকা বোকা হাসি আর কি। এছাড়া বাঁচার জন্য কোনো উপায় নেই। তারপর শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে আকাশের চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। শুদ্ধ ভাই হয়তো কাউকে পছন্দ করে, বিয়ে করতে চায়, লজ্জায় বিয়ের কথা কাউকে বলতে পারছে না, তাই হয়তো বোঝানোর দায়িত্ব তাকে দিচ্ছে। কিন্তু বিশুদ্ধ পুরুষের লজ্জা আছে এ কথা ভাবতেও তার লজ্জা লাগছে। যে কারণে অকারণে অন্যের লজ্জার পিণ্ডি চটকায় তার আবার লজ্জা। তাছাড়া শায়ন ভাই শুদ্ধ ভাইয়ের বড়, বাড়ির বড় সন্তান হিসেবে শায়ন ভাইয়ের বিয়ে না হলে শুদ্ধ ভাইয়ের পথ ক্লিয়ার হবে না।
আবার শায়ন ভাই কোনো কারণে বিয়ে করতে রাজি না, অর্থাৎ অপেক্ষা আর অপেক্ষা। এও হতে পারে ভাবি হয়তো শুদ্ধ ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বিয়ে না করলে হাত কেটে ফালাফালা করবে হুমকি দিচ্ছে। এজন্য হয়তো বিশুদ্ধ পুরুষ হঠাৎ বিয়ের জন্য এতলা উতলা হয়ে গেছে। তবে ভালোই হবে বাড়িতে একটা বিয়ের আয়োজন হলে। অনেকদিনই হলো বিয়ে বাড়ির রোস্ট রেজালা বোরহানি খাওয়া হয়নি। তবে শুদ্ধ কিংবা সায়ন যারই বিয়ে হোক, ওরা তিন বোন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনবে, সাজগোজ করবে চোখ ধাঁধানোর মতো করে। মনে মনে এমন কথা ভাবতে ভাবতেই তার মন খারাপ দূর হয়ে গেল। ভাবলো শুদ্ধকে বিয়ে দেওয়ার ব্যাপারে বাড়ির সবাইকে খুব করে বোঝানোর চেষ্টা করবে। সে যতই হোক চাচাতো ভাই, ভাই তো। ছোট বোন হিসেবে ভাইয়ের সব দুঃখ দূর করা তার দায়িত্বে আছে না? সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে সে। শুদ্ধ ভাইয়ের কষ্ট বুঝে সরল মনা শীতল কিছুক্ষণ আগের ঘটনা মাফ করে দিল। তারপর নরম দীর্ঘশ্বাস টেনে তুলতে তুলতে বলল, ভাবির ছবি দেখি। কোন ভাবি? আপনার বউ। আমার ভাবি হচ্ছে না সেইভাবে ছবি দেখান। তোর ভাবির ছবি আমার কাছে থাকবে কেন? ও মা, নিজের বউয়ের ছবি নিজের কাছে রাখবেন না? না, রাখবো না। কেন রাখবেন না? আমার ইচ্ছা। ছবি রাখবেন না, তাকে দেখাবেন না, তাহলে তাকে বিয়ের জন্য মরে যাচ্ছেন কেন? বিয়ের জন্য মরে যাচ্ছি তোকে কখন বললাম? বলতে হবে কেন? আপনার অবস্থা থেকে যা বোঝার বুঝে গেছি। আমার শারীরিক সমস্যা আছে, অথচ আমি জানি না তুই জানিস। আমি বিয়ের জন্য মরে যাচ্ছি, অথচ আমি মরার ফিল পাচ্ছি না। এটাও তুই নাকি পাচ্ছিস? কাহিনী কি ঝেড়ে কাশ দেখি। তা কাজিন উপন্যাস পড়ে তুইও কি সেই কাহিনী রচনা করতে চাচ্ছিস নাকি? শুদ্ধর কথা শুনে রাগে দুঃখে শীতলের ইচ্ছে করলো হেলমেটটা দিয়ে মাথা ফাটিয়ে দিতে। মাথা ফাটানোর পর কলার ছাকিয়ে হিসহিস করে বলতে, আপনার মতো ঘাড়ত্যাড়া, অভদ্র, অসভ্য পুরুষকে নিয়ে কখনো কোনো কাহিনী রচিত করব না আমি। যদি করিও তাহলে আমি খ্যাপা ষাঁড়ের বউ। একথা মনে মনে বলল। শুদ্ধ আন্দাজ করে ঢিল ছুড়ল, কমকমে সুরে জবাব দিল, কান খুলে শুনে রাখ, বিয়ের অভাবে যদি কঙ্কাল হয়ে যায় তবুও তোকে বউ বানাবো না। যে মেয়ে আমার কোলে হিসু করে দেয়, আর যাই হোক সেই মেয়েকে আমার বউ বানানোর কথা ভাবতেও পারি না আমি। এক ফোঁটা আর কতদিন দিবেন? মরার আগ পর্যন্ত। তা মরেন না কেন? প্লিজ তাড়াতাড়ি মরে যান, আমি আপনার অত্যাচার থেকে নিস্তার পাই। একা মরতে ভালো লাগছে না, চল দুজন একসাথে মরি। শীতল অগ্নি দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে আছে, শুধু পারছে না শুদ্ধকে দাঁতের তলায় পিষতে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ মাথার নিচে হাত দিয়ে ঘাসের ওপর শুয়ে পড়ল। তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ফিসলে হাসি এঁটে বলল, প্রায় দিন স্কুল থেকে ফিরে দেখতাম ছোট মা তোকে কোলে নিয়ে ভাত খাওয়াচ্ছে, না তো অন্য কোনো কাজ করছে। না কারো কোলেও যেতি, আর না দুদণ্ড কাউকে শান্তি দিতি। রাত দিন শুধু কান্নাই করতি। ছোট মায়ের কষ্ট দেখে আমি জোর করে যদি একটু কোলে নিতাম, অমনি হিসু করে দিতি। শীতলের আর সহ্য হলো না। সে উঠে হাঁটা তুলল। ঘুরে ফিরে একই গল্প। ছোট থাকতে সবাই এমন করে। তখন যদি জানতো এই কাজের জন্য বছরের 36 পার করে খোটা শুনতে হবে, তাহলে জীবনেও তার কোলে যেত না। জয়েন্ট ফ্যামিলিতে থেকে তারা বড় হয়েছে। বাসায় ছোট বাচ্চা থাকলে সবাই কোলে নেয় আদর করে। সেই বাচ্চা কোলে উঠে হিসু করবে, এটাও স্বাভাবিক। তার বেলায় এটা কাহিনী। অথচ এই লোক সুযোগ পেলে সেই গল্প জুড়ে দিয়ে মেজাজ খারাপ করে দেয়। সে এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। এসব শুনে তার কি লজ্জা লাগে না? তাও এই একই কথা, একই গল্প। শীতল চলে যাচ্ছে দেখে শুদ্ধ ধীরে সুস্থে উঠল। ঠোঁটে বাঁকা হাসি এঁটে জামা কাপড় ছেড়ে সেও পিছু পিছু গেল। হাঁটতে হাঁটতে যেখানে শুদ্ধর বাইকটা স্টার্ট করে সেখানে এসে শীতল থামলো। একটু পরে শুদ্ধ এসে বাইকে বসে আরেকটা খোঁচা মারলো। কিছু কিছু মানুষ আছে অন্যের কোলে হিসু করে বড় হয়, তারপর তার কর্মের কথা মনে করালে চোটপাটা খায়। উপকার পেয়ে উপকারীকে যাচ্ছে তাই বলে এরা। আফসোস, দিন দিন মানুষের বিবেক পচে যাচ্ছে। আবারও খোঁচা শুনে শীতল জ্বলে উঠল আপন শক্তিতে। সেও ঝগড়টে গলায় বলে উঠল, গেদাকালে আমি মানুষের কোলে চড়ে হিসু করেছি, আপনি করেননি? না, করিনি। আমি কারো মতো এত বেহায়া না যে যার তার কোলে বসে হিসু করে ফেলবো, দাঁত বের করে হাসবো। কি করলে হিসুর কলঙ্ক থেকে মুক্তি পাবো বলবেন প্লিজ? আপনার এই খোঁচামার্কা কথা শুনতে শুনতে আমার কানের পোকা বের হয়ে গেছে। পোকা বের হয়ে গেছে মানে? তুই কানে পোকা পালতি নাকি? বাড়ির পেছনে তো অনেক জায়গা পড়ে আছে। দেখেন শুদ্ধ ভাই, শুধু শুধু কথা পেঁচাবেন না। আপনার পায়ে পড়ি, ছোটবেলার কাহিনী থেকে আমাকে মুক্তি দেন। এই কথা শুনে শুদ্ধ বাইকে বসা অবস্থায় এক পা এগিয়ে দিয়ে বলল, আগে পা ধর। পা না ধরে পায়ে পড়ি বলে দাঁড়িয়ে থাকা এক প্রকার বেয়াদবি। একটা মানুষের কথার সাথে কাজের মিল থাকা জরুরি। কি আশ্চর্য! আমি তো কথার কথা বললাম। বললি যখন ধরতে কি সমস্যা?
আর কলঙ্ক থেকে মুক্তির একটাই পথ, আমার বিয়ের ব্যবস্থা কর। বিয়ের 1 মাস না পেরোতেই বাপ হবো। প্রতি বছর একটা করে ছানাপোনা ফুটাবো। তারপর ছানাদের হিসু করাবো তোর কোলে। আবার কোলে তুই হিসু করেছিস, আমার ছানারা তোর কোলে হিসু করবে। হিসাব বরাবর। ঠিক আছে, তাই হবে। আমার জীবনে এই একটাই টার্গেট, আপনাকে বিয়ে করানো। একথা বলে শীতল গজগজ করতে করতে বাইকের পেছনে চেপে বসলো। ওকে বসতে দেখে সুন্দর বাইক ছুটলো অজানা পথ ধরে। রাত বাড়ছে, ধরা বাঁধা নিয়মে। অজানা পথ, অজানা গন্তব্যে ছুটছে উদ্দেশ্যহীন ভাবে। মনে করে শীতল মাথা থেকে হেলমেট খুলে তার চুলগুলো অবাধ্য করে উঠতে লাগলো। শুদ্ধ থমকে উঠলো, পাত্তা দিল না, বরং প্রাণ ভরে শ্বাস নিল। মুক্ত বাতাসে চোখ বন্ধ করে দুই হাত দুদিকে প্রসারিত করে মিষ্টি করে হাসলো। কোন দিকে বাইক যাচ্ছে সে জানে না, যেদিকে যাচ্ছে যাক, তার ভালোই লাগছে। এই রাস্তার লাইট থাকায় তেমন ভয় লাগছে না। এভাবে কিছুক্ষণ চলার পর শুদ্ধ বলল, প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর, নয়তো অ্যাক্সিডেন্ট করে দুজন ভাবলীলার সাঙ্গ হতে দেরি লাগবে না। শীতল শুনল না, বরং টেনে টুনে শুদ্ধের হেলমেটটা খুলে দিল। বাতাসে উঠতে লাগলো শুদ্ধের চুল। শুদ্ধ বেয়াদব টেয়াদব বলে ধমকালেও কিছু মনে করলো না, কারণ এ তো আর নতুন কিছু না। এসব সে রোজই শোনে। তাই আরেকটু সাহস দেখিয়ে পেছন থেকে শুদ্ধের চুল টেনে দিতে দিতে বলল, একটা কথা বলি। না। বলি না প্লিজ। না বললে পেট ব্যথা করবে আমার। কিছুদিন আগে সায়ন ভাইয়ের সাথে খুব সুন্দর দেখতে একটা ছেলে এসেছিল। আহনাফ নাম। ওই ভাইয়াটার সঙ্গে আমাদের দেখা হয়েছিল। ভাইয়াটা শখ আপুকে পছন্দ করে, বিয়ে করতে চায়। আমার দুলাভাই হিসেবে খাপে খাপ, তাই আমি আপুর নাম্বার ওনাকে দিয়েছি। বলেছি প্রেম করে আপুকে পটিয়ে নিতে। একথা শোনা মাত্রই আচমকা বাইক থামাতে তার পিঠের ওপর হুমড়ি খেয়ে পড়ল শীতল। নাকে ব্যথা পেয়ে নাক ডলার আগে বাজ খায় গলায় শুদ্ধ বলল, অচেনা একজনকে শখের নাম্বার চাইলো আর তুই দিয়ে দিলি? এই মহৎ কাজ করতে কে বলেছে তোকে? কেন, কি হয়েছে? আবার জিজ্ঞাসা করছিস কি হয়েছে? বেয়াদব কোথাকার, থাপড়ে দাঁত ফেলে দেবো তোর। শুধু শুধু বকছেন কেন? নিজে বিয়ে পাগলা, তার বেলা ওকে সায়ন ভাইয়াও প্রেম করে। বলেছি নাকি কাউকে? কে কাকে পছন্দ করে, কে কাকে ভালোবাসে, এসব দেখা ছাড়া আর কাজ নেই তোর? এসব করতেই পেলে পুষে বড় করা হচ্ছে তোকে। ঘুরে ফিরে আমার চোখেই পড়ে এটা। কি আমার দোষ নাকি? প্রায় সবার কথাই জানি, শুধু আপনারটা বাদে। আপনার কাহিনী জানলেই 16 কলা পূর্ণ হবে। শীতলের দিকে বিরক্ত মুখে তাকিয়ে শুদ্ধ বাইকটা টান দিয়ে টং চায়ের দোকানের সামনে থামলো। দোকানিকে চা দিতে বলে দোকানের সামনে থাকা ড্রাম থেকে এক মগ পানি তুলে শীতলকে বললো চোখে মুখে পানি দিতে। ঘুম ছুটাতে শীতলও তাই করলো। দোকানি চা বানাচ্ছে দেখে শুদ্ধ আশেপাশে তাকিয়ে শীতলকে দাঁড়াতে বলে এগোলো জঙ্গলের দিকে। কয়েক ধাপ এগিয়ে হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই অমনি তার প্রশস্ত বুকের সাথে শীতল বাড়ি খেলো। ব্যথা পেয়ে নাক ডলতে ডলতে খ্যাঁক করে বলল, আশ্চর্য তো, খাম্পার মতো দাঁড়িয়ে গেলেন কেন? তুই কোথায় যাচ্ছিস? আপনার সঙ্গে। আমি কোথায় যাচ্ছি? কি করে বলবো? জানিস না তো পিছু নিয়েছিস কেন? শুধু শুধু কথা পেঁচাবেন না। কোথায় যাচ্ছেন বলে গেলেই হয়। মূত্র বিসর্জন দিতে যাবি? গেলে আয়। গল্পে গল্পে কাশ ছাড়ি। ছি, কি সব কথাবার্তা। ছি, এর কি হলো? মূত্র বিসর্জন দিতে চেয়েছি, অন্য কিছু তো করতে চাইনি। কোন মসজিদে জিলাপি বিলালে আপনার লাগাম ঠিক হবে বলেন তো? একথা বলে শুদ্ধকে আর কিছু বলার সুযোগ দিল না সে। দোকানের সামনে বেঞ্চে বসলো। দোকানিকে জায়গার নাম জিজ্ঞাসা করলে উনি জবাব দিল। একটু পরে শুদ্ধ ফিরে এসে দাঁড়াতেই দোকানি জানতে চাইলেন, আব্বা, এটি আমাকে আম্মাজান লাগে? তাকে আমিও চিনি না কাকা, রাস্তায় পড়েছিল, ধুলো ঝেড়ে সঙ্গে নিলাম। থাকতে চাইলে রেখে দেব, না যেতে চাইলে অজানা গন্তব্যে ছেড়ে দেব। একথা শুনে শীতল ভ্রু কুটি করে তাকালো। দোকানি হো হো করে হেসে ফেলল। শুদ্ধ হাসলো। তারা কেন হাসলো বোধগম্য হলো না শীতলের। অতঃপর তারা চা পান করে পুনরায় ভরঘুরে হয়ে বাড়ি ফিরল ভোরের দিকে। শীতল কোনো মতে হেলমেট রেখে সেভাবেই ঘুম। এক ঘুমেই দুপুর পার। তলা বিশিষ্ট একটি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে মাঝবয়সী এক লোক। নাকের টকের উপরে মোটা কাঠের চশমা, পরনে কুঁচকে যাওয়া পাজামা ফতুয়া, হাতে একটি ব্যাগ। ব্যাগে সম্ভবত কাগজপত্র রয়েছে। তিনি চশমা ঠেলে ভ্রু কুঁচকে একটু এগিয়ে এলেন। তারপর নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নামটা বিড়বিড় করলেন। উচ্চারণ করলে অ্যাডভোকেট শতরূপা চৌধুরী। অবশেষে তিনি সঠিক গন্তব্যে এসেছেন। এতদূর জার্নি করে আসা সার্থক হলো তার। উনি কাপা হাতে কলিং বেল চাপতেই একজন যুবক দরজা খুলে হর হর করে বের হয়ে এলেন। চটি খুলে পদধূলি ঝেড়ে হাঁকামুতা সেরে পাশের রুমে বসুন। একটু পরে ম্যাডাম এলে
গলা ছেড়ে খানিকটা কেশে নিজের সমস্যার কথা জানাবেন। আলোচনা চলাকালীন কোষ্ঠকাঠিন্য রোগীর মতো কুতকুত করবেন না। চুলকাচুলকি মোচড়ামুচড়ি ম্যাডাম একদম পছন্দ করে না। তাই এসব থেকে নিজেকে